জবাবটা দিচ্ছি, কিন্তু আপনি ক্রস করে কেটে দিচ্ছেন আমার জবাবগুলো। আপনি কাটছেন, আমার কথা শুনতেই পাচ্ছেন না, বলছেন ওরা বলেছে। আমি দেখাচ্ছি, আমি পরশুদিন মেলটা দেখান না। দেখাচ্ছি তো, দেখাচ্ছি না, দেখে দেন। আমি বের করছি এখন, দেখান না, চিন্তা করবেন না, আমি দেখাবো। না আপনি তো দেখাননি, যেদিন দেখাবেন না এখনই দেখাবো। এখন তালা মারা থাকলে আমি কেমনে দেখাবো? আপনি ঢাকা মিথ্যা কথা বলছেন। আমি আমার কাছে আছে, আমি আলমারি খুললে পরে আমি অনেকটা জিনিস দিতে পারবো। মাতাল অবস্থায় ছিল, প্রেসিডেন্ট আমার সামনে বসা ছিলেন। আপনার মতো সেক্রেটারি দেখছি, আপনার লগে আমি কাজ করতাম না। আমাকে সাসপেন্ড করে উকিলকে মালা পড়াচ্ছে যে আপনি মিসগাইডেড। না, মিসগাইডেড হলে দাদা ক্রিকেটের ব্যাপারটা, আমি হোয়াটসঅ্যাপে ফেসবুকে গৌরব গগৈকে উইশ করে আমাকে সাসপেন্ড করে দেওয়া হলো। সভাপতির সঙ্গে আপনার সম্পর্কটা কিরকম? খুব ভালো সম্পর্ক, খুব ভালো সম্পর্ক, কিন্তু উনি তো আপনার এগেইনস্টে আদালতে কেস করে দিলেন। জেলা ক্রীড়া সংস্থার ইতিহাসে প্রথমবার মানে জিবি মিটিং এর জন্য পুলিশও মোতায়েন। পলিটিক্যাল পার্টির ব্যানারের তলে বসে মিটিং করিনি, আমি হোটেলে ডেকে নিয়ে কাউকে সাথে করিনি, যা করেছি জেলা ক্রীড়া সংস্থায় বসে। আমি কোনো কংগ্রেসি লোককে এখানে নিয়ে সম্মান দেইনি, ম্যান অফ দ্য ম্যাচ দেইনি, ট্রফি দেইনি, প্রাইজ ডিস্ট্রিবিউশন রাখিনি। এত বড় বড় টুর্নামেন্ট করেছি, আমি কিন্তু কখনো আমার দলের বিধায়ক বা পার্টি প্রেসিডেন্টকে ডাকিনি। কারণ আমার একটা ব্রাঞ্চ সেক্রেটারি নিরঞ্জন দাস, উনি আজকে এত বছর থেকে ডিএসের একটা পদ নিয়ে বসে আছেন। উনি সরকারি চাকরিও করছেন, উনি আম্পায়ারিংও করছেন, উনি ডিএসের খেলাধুলায় মালও সাপ্লাই দিচ্ছেন আমার আগে। যদি আমার ঘরে তালা লাগতো না, আমি সংবাদ প্রেস করতাম না। কিন্তু দাদা একবারে শেষ দেখে ছাড়বো, অ্যাডক কমিটি হতে আমি দেবো না। নমস্কার, বরাক বুলেটিনে আজ আমরা এক বিশেষ সাক্ষাৎকার নিয়ে এসেছি। শিলচরের ক্রীড়াঙ্গন শুধু নয়, এই মুহূর্তে গোটা রাজ্যের ক্রীড়াঙ্গনে হট টপিক শিলচর জেলা ক্রীড়া সংস্থা। আক্ষেপের বিষয়টা হলো ইতিবাচক খবরের জন্য নয়, নেতিবাচক সব খবরের জন্য একের পর এক বিতর্ক যেন শিলচর জেলা ক্রীড়া সংস্থায় রুটিন হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে এই মুহূর্তে আসাম প্রিমিয়ার ক্লাব কাপ চলাকালীন সচিবের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, সচিব মাঠে ঢুকতে পারছেন না। এই হচ্ছে শিলচর জেলা ক্রীড়া সংস্থার বর্তমান পরিস্থিতি। তো আজ আমরা এই সাক্ষাৎকারে কথা বলবো শিলচর জেলা ক্রীড়া সংস্থার সচিব, নির্বাচিত সচিব যাই বলুন, অতনু ভট্টাচার্যের সঙ্গে। তো দাদা নমস্কার। নমস্কার, আপনাদেরকেও বরাক বুলেটিনকেও নমস্কার। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রথম যে কথাটা হচ্ছে, আজকের দিনে শিলচর ঐতিহ্যবাহী শিলচর জেলা ক্রীড়া সংস্থার যা পরিস্থিতি, আর সেই সংস্থার আপনি সচিব, তো কিন্তু আপনি মাঠে ঢুকতে পারছেন না। আসাম প্রিমিয়ার ক্লাব কাপ চলছে, আপনাকে মাঠের আপনার কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই যে পরিস্থিতিটা, এই নিয়ে কি বলবেন? দেখেন, পরিস্থিতিটা হঠাৎ করে আমি সেই দিন জানতে পারি রাত্রে 8টা নাগাদ। আমি 5টা পর্যন্ত অফিসে ছিলাম। আমি অফিস থেকে বেরোনোর পরেই আমি শুনলাম কয়েকজন মিলে আমার অফিস বিয়ারার গিয়ে তালা মারে একটা নোটিশ টাঙিয়ে এসেছেন। এই কয়েকজন কারা? মানে এই জেলা ক্রীড়া সংস্থার তো পদাধিকারী। এই কয়েকজনের মধ্যে অফিস বিয়ারাররা ছিলেন কয়েকজন, যতটুকু আমি জানতে পেরেছি পত্রপত্রিকা মারফত বা শুনেছি, যে এর মধ্যে ছিলেন এজিএস 3 জন, ভাইস প্রেসিডেন্ট প্রসেনজিৎ ভট্টাচার্য, জিবি মেম্বার 2 জন, তাছাড়াও ব্রাঞ্চ সচিব সুদর্শন চৌধুরী, মিঠুন রায়, শান্তনু রায়, আরও 1-2 কেউ ছিলেন। তো আমি যখন জানতে পারলাম, তারপরে আমি একটা নোটিশ দেখলাম ওখানে পেস্ট করা হয়েছে। নোটিশ দেখে আমি আমার অ্যাডভোকেটের সাথে কথা বললাম না, এই নোটিশে এইরকম কোনো ব্যাপার নাই যে ওরা তোমাকে আটকাতে পারে বা তালা মারতে পারে। কারণ কোর্ট কোথাও বলেনি যে আমি সেক্রেটারি না। কোর্ট ফেব্রুয়ারির 12 তারিখ খুব সম্ভবত ডেট দিয়েছে, হিয়ারিং হবে। তো ওনারা জবরদস্তি সেক্রেটারির টেবিলের প্রতি ওনাদের লোভ। কখনো শুনি দেবাশিস সুম, কখনো শুনি অরিজিৎ গুপ্ত, কখনো শুনি চন্দন শর্মা, কখনো শুনি মিঠুন রায়। মানে একটা খেলার মাঠে চেয়ারের একটা খেলা শুরু হয়েছে, যেটা আমি শুনতে পাচ্ছি। বিভিন্ন ধরনের বিভিন্ন বক্তারা বিভিন্ন কথা বলছেন। তাহলে আমার মনে হয় যে এই চেয়ারের জন্য ওদের, তো চেয়ার তো আমি ছেড়ে দিতেই চাই। আমি তো অনেকবার চেষ্টা করলাম
বিজিএম করে এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু আমি জানি না ওনাদের ভয় কিসের, ওনারা বিজিএমকে ভয় পান, ওনারা চান অ্যাডক কমিটি করে ওনারা বসে থাকবেন, সেটা তো আমি হতে দেব না। আমি একবারে শেষ দেখে ছাড়বো, অ্যাডক কমিটি হতে আমি দেব না। তার জন্য যেতে হয় আমি হাইকোর্ট, কোর্ট, এইগুলোতে আমি করা নাড়ব। আর স্বচ্ছভাবে আমাকে এখনও সবাই মিলে বলুক যে আগামী 10 দিনের ভিতর বিজিএম করে কমিটি সমঝিয়ে দেওয়া হোক। তাছাড়া একটা যে ওনারা যে এত আনন্দ করছেন যে আমার ইন্টারিয়াম ইনজাংশন ক্যান্সেল হয়ে গেছে, ওনারা তো ক্যান্সেল করেন নাই, আমি তো নিজেই ইনজাংশন এক্সটেন্ড করি নাই। আপনি আপিল করেন? আমি আপিল করি নাই। কেন করি নাই? কারণ আমার তো উদ্দেশ্য নাই যে কোর্টে এমন একটা কেস করে 5 বছর এই সিটে বসে থাকবো, এই মনোবৃত্তি আমার নাই। কারণ আমাকে অনেকবার অনেকেই পরীক্ষা করেছেন যে আমি কি সময় মতো বিজিএম করতে পারি। কারণ আমি যেদিন শপথ নিয়েছিলাম সেদিন আমার একটা চ্যালেঞ্জ ছিল মনের মধ্যে যে যাই হোক আমি বিগত বছরগুলিতে দেখেছি একদম সঠিক সময়ে বিজিএম করা সম্ভব হয়নি। আমার একটা চেষ্টা ছিল যাতে আমি জুলাই অগাস্ট মাসেই বিজিএমটা করি। কিন্তু যখনই আমি বিজিএম নিয়ে কথা বলি অসহযোগিতাটা আমার প্রতি ওদের বেড়ে যায়। আমি জানি না কেন ওরা বিজিএমকে ভয় পান। আচ্ছা, আমি যদি গোটা এপিসোডটা দেখি, মানে আপনার 10 ইয়ারে, ঠিক আছে, তো আজকের দিনে এই পরিস্থিতিটা সৃষ্টি হলো কেন, মানে এই জন্য এই কেওস? এই পরিস্থিতিটা সৃষ্টি হলো, দেখেন আপনি তো কিছু কিছু জানেন। 19 জুলাই আমরা দায়িত্ব নিয়েছি, অগাস্ট মাসের র্যাঙ্কিং ছিল। আপনি অনেকবার অনেক প্রশ্নও করেছেন র্যাঙ্কিং নিয়ে, নিশ্চয়ই অনেকটা বুঝেছেন। কারণ অনেক কথা আছে কাগজে কলমে প্রমাণ না থাকলে কিছু করা যায় না। তাছাড়া বর্তমানে আমি যেসব কথা বলবো প্রমাণ তো আমার রুমে রাখা। কালকে আমি একটা দেখেছি, একটা প্রেস মিটে বলা হয়েছে, আমার কাছে তো প্রমাণ আছেই। তো প্রমাণের জন্য তো আমাকে তালা খুলে ওখানে গিয়ে আমি প্রয়োজনে কোর্টেই সাবমিট করব। পরিস্থিতিটা শুরু হয়েছে র্যাঙ্কিং থেকেই। অনেক কথা আছে, কারণ র্যাঙ্কিংয়ের বাজেট এক্সিড করেছে, বিভিন্নভাবে আয় ব্যয় হয়েছে। তার পরবর্তীতে কিছু জিনিস পারচেজ নিয়েও মনোমালিন্য হয়েছে, যেটা আমি সহ্য করতে পারি না। কাদের সঙ্গে মনোমালিন্য হয়েছে? প্রথম তো হয়েছে আমার সুইমিং ব্রাঞ্চে একটা আইসোলেটার এমসিবি লাগানো নিয়ে। আমি যে জিনিসটা জানি যে এটার দাম অত, এটার 2000 টাকার মাল 14,000 15,000 টাকার বিল যদি আসে তা আমি কিভাবে দেব? ইন্ডিয়া ক্লাবে টেনিস র্যাঙ্কিং করার সময় নিচের পোর্শন হোয়াইট রং করা হয়েছে, শুধু হোয়াইট কালার ডিস্টেম্পার প্যারিসগুলা, ওইগুলার বিল হয়ে গেছে 18,000 টাকা। সেই মালটা ইন্ডিয়া ক্লাব সংলগ্ন গেটের সামনে দোকান আছে, যেটা আমার সভাপতি জিজ্ঞেস করেছিলেন যে নাগাটিলার থেকে এই রং আনার অর্থ কী, রিক্সা ভাড়া কোথায়, এটা তো আর বিল আসলো না। তো এই সবাই তো বুঝে, আর বারবার বলেও আমার ভাল লাগে না এগুলা জিনিস। কারণ পারচেজ জিনিসের উপরে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না, কারণ মেমো বানিয়ে দোকান থেকে নিয়ে আসা যায়, আপনিও পারবেন আমিও পারবো। তা আমি তো যা বুঝার বুঝেছি, তারপর থেকেই একটা মনোমালিন্য। এরপরে আরও অনেক জিনিস আছে, পারচেজ করতে গেলেই একটা সমস্যা হয়, কেউ কোনো কাজ করে না, শুধু স্কিম, এই কাজ ধরো, এইটা করো, এইটা করো, এইভাবেই চলতে আছে। পরবর্তীতে ক্রিকেট, কালকে আমি দেখলাম ক্রিকেট সচিব বললেন, আমার কাছে একটা জিনিস খুব দুঃখ লেগেছে, যা ক্রিকেট ব্রাঞ্চের সাথে যেসব সদস্যরা কালকে বসা ছিলেন ওদের মধ্যেও কিন্তু 2-1 সব জানেন বিস্তারিত। এবং আজকে বিপ্লব শর্মা পুরকাইস্ত যে আমি আপনাকে আটকে দিলাম এই জন্যই যে ক্রিকেটের এটা আমি একটু পরে আসছি, এটাতে আমিও যাব এই জায়গাটাতে। আপনি বললেন এই যে প্রথম র্যাঙ্কিং এর কথাটা, তো আমরা সবাই জানি আপনি দায়িত্ব নেওয়ার পরে, মানে এই কমিটির দায়িত্ব নেওয়ার পরে আপনাদের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল স্টেট র্যাঙ্কিং, টিটি র্যাঙ্কিংটা। তো এইটা লাস্ট কমিটি, দ্যাট ইজ বিজেন্দ্র প্রসাদ সিং এর কমিটিটা থাকার অবস্থায় এটা অনুমোদন পেয়েছিল। আপনাদের দায়িত্ব ছিল এটা আয়োজন করা। আপনার যদি মনে থাকে প্রথম জিবি, সেটা আপনার প্রথম জিবি পরের দিন আপনি সকালবেলা আপনি কক্ষে বসেছিলেন প্রেসকে ব্রিফিং দেওয়ার জন্য।
সেই ব্রিফিংয়ে আপনি বলেছিলেন প্রথমে প্রশ্ন উঠেছিল, আমি প্রশ্নটা করেছিলাম যে স্টেট র্যাঙ্কিংয়ে কতজন পার্টিসিপেট করেছে। আপনি বলেছিলেন 125। তখন আমি আপনাকে বলেছিলাম যে 125 নয়, এইটা 150 হবে, কারণ আমি গতকালই টিটি টিটি অ্যাসোসিয়েশনের সচিব কারফিউ রয়ের ইন্টারভিউ নিয়েছি, উনি অফিসিয়ালি আমায় বলেছেন যে 150। তখন আপনি সেখান থেকে কিন্তু কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরীকে ফোন করেছিলেন, মনে আছে? মনে আছে। ফোন করেছিলেন, ফোন করার পর উনিও কিন্তু ভুল তথ্য দিলেন। আপনি বলেছিলেন 125, উনি বললেন না এটা 135, 36। তাতেও কিন্তু 12 জনের গড়মিল ছিল। কিন্তু সে নিয়ে যখন আপনাকে প্রশ্ন, তখন আপনি স্বীকার করেছিলেন যে না, এটা আমাকে ভুল তথ্য দেওয়া হয়েছে, আমাকে মিসগাইড করা হয়েছে। পরের দিন কিন্তু স্থানীয় সব পত্রিকায় বেরিয়েছে, এইটাই হেডলাইন করা হয়েছিল যে আমাকে মিসগাইড করা হয়েছিল সচিব অতনু। তো আমার প্রশ্নটা হচ্ছে, আপনার তো 3 মাসের মধ্যেই আপনি মিসগাইড হয়ে গেলেন, ঠিক আছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, সেই যে 12 জনের যে র্যাঙ্কিং ফির যে হিসাবটা, দ্যাট ইজ অঙ্কের হিসাব গেলে 8,500 থেকে 9,000 টাকা হবে, সেটা কিন্তু আজ পর্যন্ত সংস্থায় জমা পড়েনি। 1। 2 নম্বর কথা, সেই যে রেজিস্ট্রেশন ফিটা নিয়ে কোষাধ্যক্ষ ভুলভাল তথ্য দিলেন, আপনার কাছেও কোনো তথ্য ছিল না, এইটাতে প্রমাণ হয়ে গেল যে র্যাঙ্কিং টিটি নিয়ে প্রথম অ্যাসাইনমেন্টে ব্যাপক আকারে আর্থিক অনিয়ম ছিল, মানে ভুল ত্রুটি ছিল, যাই ছিল ভুল ত্রুটি ছিল। জিবিতেও কিন্তু আজ পর্যন্ত সেই র্যাঙ্কিংয়ের হিসাব পেশ হয়নি। কেন এই 12 জনের গড়মিল থাকবে, এটা আজ পর্যন্ত পেশ হয়নি। আশ্চর্যজনক বিষয় হচ্ছে 2.5 বছর হয়ে গেল। আর লাস্ট হচ্ছে যে আপনি সচিব হিসাবে যদি একটা প্রেস মিটে এসে বসেন, আর যদি আপনার কাছেই তথ্য যদি না থাকে, তাহলে আপনি কি করে বলছেন যে আমাকে মিসগাইড করা হয়েছে? মানে আপনি স্বীকার করে নিলেন 3 মাসেই, তাহলে পরবর্তীতে সেই জিনিসটাই তো কন্টিনিউয়াসলি বেড়ে গেছে, একের পর এক বিতর্ক, সেই বিতর্ক তো সেই জায়গা থেকেই আমি বলছি, সেটা কি আপনার ব্যর্থতা নয়? আমি আপনাকে বলছি, কারণ আপনি যে জিজ্ঞেস করলেন যে এই সমস্যা কেন হয়েছে, সমস্যাটা তো প্রথম দিন থেকেই, কেউ বলে না প্রথমে ভালো ছিল না, আজকে পর্যন্ত আমি এখনও দেখতে পাই নাই। আপনি জানেন যে এই যে র্যাঙ্কিংয়ের পরবর্তীতে যে আমরা অডিট করিয়েছি, আপনি আমার সভাপতি জানেন, আমি জানি কি কষ্ট হয়েছে আমাদের এই অডিট করতে। আমাদের জুলাই মাস ডেট নভেম্বর মাসে গেছে, যেই ওই র্যাঙ্কিংয়ের সময় কোনো একটা হিসাব উনি পরিষ্কারভাবে আজ পর্যন্ত যে কোনো জিনিস, একটা আমরা টুর্নামেন্ট অর্গানাইজ করেছি, একটা শহীদ বেদি বানিয়েছি, র্যাঙ্কিং করেছি, এনএমভুক্ত করেছি, সঠিকভাবে তিনি জমাই দেন নাই। তিনি কে? আমার ট্রেজারার বুদ্ধদেব চৌধুরী। ওনাকে আপনারা পাবেন, সংবাদ মাধ্যমে বলবেন যে আপনি টেবিল টেনিসের হিসাব দেন, আপনারা বলবেন না। আমি আপনাকে আবার আটকে দিয়ে প্রশ্নটা বলছি, এই মুহূর্তে শিলচর জেলা ক্রীড়া সংস্থার মানে আমি যদি বলি সার্কাস থেকেও সেটা, সার্কাস বললেও সেটা ভুল হবে না। কারণ আমি আপনাকে যেভাবে প্রশ্ন করলাম, আপনি বলছেন বুদ্ধদেব চৌধুরীর কাছে, কেশিয়ার কাছে, স্বাভাবিক কেশিয়ার কাছে হিসাবটা থাকে। কেশিয়ারকে আমরা প্রেস মিটে 2-3 বার প্রশ্নটা করেছি, আজও প্রশ্ন, উনি বলেন আপ টু ডেট আছে, হিসাব তো সচিবের কক্ষে। কারণ আমি কন্টিনিউ করছি, কারণ আপনি যখন 2-2.5 মাস আপনি সাসপেন্ডেড ছিলেন, উনার কথা হচ্ছে যে আপনি নাকি সব ফাইল বাড়িতে নিয়ে চলে গেছেন। তো এই মুহূর্তে শিলচর জেলা ক্রীড়া সংস্থার যা পরিস্থিতি, মানে আপনাকে যদি বলি হিসাব কোথায়, আপনি বলবেন কেশিয়ারের কাছে, কেশিয়ার বলছেন আপনার কাছে, ক্রিকেট ব্যাংক বলছে আমরা কিছু আর্থিক, মানে তাহলে মানে এই যে অভিযোগ, পাল্টা অভিযোগের পালা, এই প্রমাণ আমরা কার কাছে পাবো? মানে সংবাদ মাধ্যম কার কাছে অ্যাকচুয়াল ফ্যাক্টটা পাবে? হ্যাঁ, এইটাই তো কথা। কারণ একটা জিনিস আপনারা নিজেও জানেন, হয়তো বলতে পারছেন না, আপনি নিজেও বলেছেন অসঙ্গতি হয়েছে। না আমি তো বললামই, অসঙ্গতি হয়েছে যখন, প্রশ্নটা তো আপনাকে, ওনাকে বলেন যে অডিট যে হয়েছে, অডিট রিপোর্ট তো লাস্ট ইয়ার ফাইন্যান্সিয়াল তো অডিট হয়েছে, ওনাকে বলেন না বিস্তারিত দেখাতে। কাগজ তো আমার কাছে কিচ্ছু নাই, এই তো ভাউচার তো ওনার কাছেই আছে। সেই কথাটাই তো আমি বললাম। না এটা তো পরিষ্কার, ভাউচার সেক্রেটারির কাছে দেওয়া হয়নি, আর কখনো কোনো সেক্রেটারির কাছে থাকে না, আগেও ছিল না। ট্রেজারার কাগজটা ওনার কাছেই আছে, আলমারি লক করে রেখে দিচ্ছেন।
এই তো এই আজকে 6 মাস থেকে যদি আলমারি খুলে সব ভাউচার উনি সাবমিট করেন, আমি প্রমাণ করে দেবো কি কি হয়েছে। এই তো এই জায়গাটাই এই বিন্দুটাতেই কিন্তু গোটা ঝামেলাটা আটকে। আপনি বলছেন উনার কাছে, উনি বলছেন আপনার কাছে। আমি আপনাকে প্রশ্ন করলাম, উনাকেও আমি কোষাধ্যক্ষ হিসেবে প্রশ্ন করেছি বা করব, ঠিক আছে, বা করেছিও, আপনিও জানেন। কিন্তু যেহেতু আমি আপনাকে প্রশ্ন করছি কারণ হলো আপনি ভালো করেই জানেন শিলচর জেলা ক্রীড়া সংস্থাটা হলো সেক্রেটারি বেস। দাদা আমি সবই জানি, কিন্তু আপনি একটা জিনিস বুঝতে পারছেন না তো। আমি যে কথাটা বললাম, যে কোনো জিনিস যখন একজন করতে থাকে উনাকে সবাই সাপোর্ট করে। তো আপনি নিজেও জানেন ক্রিকেটের ব্যাপারে সব কিছু জানেন, আপনি নিজেও জানেন টেবিল টেনিসের র্যাঙ্কিংয়ে কি হয়েছে, কিন্তু আরও যে 10 জন আছে সবাই যদি একসাথে থাকে আমি কি করব? আমি কিভাবে করব? আজকে যারা আজকে যে বিপ্লব মুখার্জিকে আমি চাকরির থেকে বের করলাম, ও কেমনে অন্য ক্লাবের সাথে থাকে? আচ্ছা, এই জায়গাটাতে আমি আসলাম। তাকে কেন কালকে যেসব আমি দেখেছি প্রেস মিটে যারা বসেছে, এরা তো শিলচরের রিনাউন্ড প্লেয়ার। আচ্ছা, আমি আপনাকে এই জায়গাটাতে আসলাম ক্রিকেট ব্রাঞ্চে। আপনি যে বারবার বলছেন বিপ্লব শর্মা প্রকাশিত, এই ছেলেটাকে যে আপনি ছাঁটাই করলেন। আমি ছাঁটাই করিনি, ও ছেড়ে চলে গেছে। যখন আমি সব হিসাব নিয়েছি আর তাকে কী করবে, নিজেই চলে গেছে। আমি তো বলি নাই তুমি যাও, এবং এটা মিটিংয়েও আমাকে জিজ্ঞেস করা হয়েছিল ব্রাঞ্চ মিটিংয়ে, ওর চাকরি আমি না, ও অন্য কিছুতে চাকরি করবে, কালেকশন করতে পারবে না। কালেকশন থেকে আমি সরিয়ে, কিন্তু কালেকশনের এগেইনস্টে ওর এগেইনস্টে যে এলিগেশন আনা হয়েছে তার প্রমাণ কোথায়? আমি আরেকটা প্রশ্ন এড করছি। আপনি যখন আপনার কথাতেই বলছি, আপনাকে কোট করে, আপনি যখন বলেছিলেন যে ক্রিকেট একাডেমির হিসাবে গরমিল রয়েছে, ঠিক আছে, গরমিল রয়েছে, তারপর কেন গরমিল রয়েছে? কারণ ফি গুলো ঠিকমতো আদায় হচ্ছে না, বা ফিতে ফর্মের সাথে এক নম্বরে 3 জনের আসছি 9-6 করা হচ্ছে। 9-6 কে করা হচ্ছে? আপনি বিপ্লব শর্মা প্রকাশকে করলেন। তারপর তো একটা কমিটি বানানো হয়েছিল, যে কমিটির আপনার ছিলেন বুদ্ধদেব চৌধুরী ছিল। এই কমিটি আমি ছিলাম না। এই কমিটিতে এই কমিটির দায়িত্ব ছিল 15 দিনের মধ্যে একটা রিপোর্ট পেশ করে। আজ পর্যন্ত কেন রিপোর্ট পেশ করা হলো না? 1 নম্বর। 2 নম্বর কথা হলো, যে ছেলেটার এগেইনস্টে কোনো প্রমাণ, কিছু তথ্য দিয়ে প্রমাণ হলো না। আপনিও বলছেন হাওয়াতে, বুদ্ধদেব চৌধুরী বলছেন হাওয়াতে, ডকুমেন্ট কোথায় যে ও কিছু কারচুপি করেছে? আপনি তো কিছু শো করেননি। তাহলে একটা ছেলেকে এইভাবে সংস্থা থেকে যে ও অর্থ নয়ছয় করেছে বলে ছাঁটাই করে দেওয়া হলো? না না, আপনি প্রমাণটা আপনি শুনেন না আমার কথা, এইগুলা বলবেন তো আগে আমার কথাটা শুনেন। আমি ছাঁটাই, এই শব্দটা ভুল, আমি ওকে ছাঁটাই করিনি। কোনো কাগজ আছে? আমি ছাঁটাই করিনি। আমি যখন বলছি কাগজ তো এটারও নেই যে ও, ওইটা আছে আমার কাছে, আছে, বাকিটা আছে, আপনি চিন্তা করবেন না, আমি দেখাবো। না না, আপনি তো দেখাননি, যেদিন দেখাবেন না না, এক্ষুনি দেখাবো, এক্ষুনি দেখাবো, কিন্তু আপনি দেখাননি। হ্যাঁ দেখাবো যে আমি সেই দিনেই প্রেস মিটে দেখিয়ে দিতাম। তালা মারা থাকলে আমি কেমনে দেখাবো? এই তো আবার আপনি ঘুরে ফিরে আমার মোবাইলে এখন আছে বুদ্ধদেব চৌধুরী হোয়াটসঅ্যাপে যে আমাকে, মোবাইলে থাকলে তো হবে না। মোবাইলে তো আপনার কাছে সেই রেজিস্ট্রেশন ফি 125 জন আপনি বলেছিলেন, আমার মোবাইলে আছে 125 জন। তারপর এইটা বেড়ে দেখা যায় যে অফিশিয়াল 125। আপনি তারপর বলেন আপনি মিসগাইড হয়েছেন। আমি আপনার মোবাইলে আমি এক্ষুনি বলছি যে অডিটটা হয়েছে তার ভাউচার সমেত সব আছে, সব বের করে নিয়ে আসতে বলুন। আর আপনারা সবাই আছে, আমি একটা একটা করে প্রমাণ করে দেব। এটা তো আর ক্রিকেটেরটা শুনে নেন, আপনি জানেন না তো কাহানি। আপনি বলেছেন যে দায়িত্ব দেওয়া হলো 15 দিনের ভিতরে, কেন করা হলো না? জেনেও যদি কেন না জানার ভান করে, আমার কিছু করার নাই। ব্রাঞ্চ মিটিংয়ে শিথিল ধর প্রিসাইড করেছিলেন মিটিংটা, সুবিমল ধর। উনি এখানে এই ব্রাঞ্চ মিটিং একটা কমিটি বানিয়ে দেওয়া হয়েছিল দেবাশিস সোমকে কনভেনার করে। ওখানে বিকাশ রাম এবং আরও একজনকে রাখা হয়েছিল, 2-3 জনকে রাখা হয়েছিল, আমার ঠিক মনে নেই, কাগজ না দেখলে বলতে পারতাম না। 15 দিনের ভিতরে টাইম দেওয়া হলো। দেবাশিস 2বার এটা নিয়ে বৈঠক করেছেন, আমার রুমে একবার হয়েছে। বৈঠক করে দেখা যায় যখন 4-5 জন থাকে তখন একজন আসে, 2 জন আসে না। তারপরে দেবাশিস সোম আমার রুম থেকে সব বিপ্লব শর্মাকে ফোন করে বললেন, তোমার কাছে যে ফর্ম টর্ম আছে সব এনে জমা দাও। বিপ্লব শর্মা কিন্তু সব এনে জমা দিয়ে গেছে। জমা দেওয়ার পর সেই বিকাশ রাম এবং ইয়ের সামনে এই কাগজগুলো আমার সামনে রাখা হয়েছে। এবং একটা ছেলে, আমি এখন আপনাকে আবার আটকে বলি, একটা ছেলের এগেইনস্টে অভিযোগ অর্থ নয়ছয় করার, ঠিক আছে? সে ছেলেটা বলার সঙ্গে সঙ্গে এসে তার
সে ইনোসেন্ট, সেই আমি ওকে মানে ধরলাম, আমাদের সংবিধানও বলছে যদি যত সময় কারোর এগেনস্টে অভিযোগ প্রমাণ হবে না তত সময় সে ইনোসেন্ট। না আপনি কি কাগজ দিয়েছে শুনলেন না? না 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 আমি আপনি কন্টিনিউ করার আমি যথেষ্ট সুযোগ দিব। তো সেই ছেলেটাকে মানে আমি আবারও বলছি, সেই ছেলেটাকে যে ছাঁটাই করা হলো আজকে পর্যন্ত তো শিলচর দিয়েছে, আমি শুধু আপনাকে বলছি না, শিলচর দিয়েছে তো একটা নট এ সিঙ্গল পেপার দেখাতে পারলো না সংবাদ মাধ্যমকে যে এই দেখুন এই বিপ্লব সমাবেশ তো এই করেছে। তো কিসের ভিত্তিতে ওকে মানে এই তকমা চুরির তকমা দিয়ে বের করা? না বারবার আপনি একটা কথা বলছেন যে আমি বলবো ছাঁটাই করা হয়েছে, ছাঁটাই করা হয়েছে, আপনি কোথাও পাবেন না যে ছাঁটাই করা হয়েছে। কিন্তু ছাঁটাই করা হয়েছে এটা সবাই জানে। এটা আপনি বলছেন, আচ্ছা না বা অন্যরা বলছে কোনো নোটিশ আছে ছাঁটাই করার? না না নোটিশ, আমি তো সেই কথাটাই বলছি, নোটিশ তো দাদা এটারও নেই যে ও কিছু করেছে, সেটারও তো ও করেছে। অনেক একটা জিনিস বুঝতে পারবেন, কারণ সবাই যদি একসাথে মিলে থাকে তা আমি কি করতে পারি? যার টাকা ও মোবাইলে নিয়েছে, আমি যদি আপনাকে মোবাইলের ফুটেজ দেই যে ও যে টাকা অনলাইনে ওর মোবাইলে নিয়েছে, কি বলবেন? দেননি আমাকে, এই হ্যাঁ আছে আমার কাছে, জেরক্স করে রেখেছি মোবাইলের নাম সুদ্ধা, মানি রিসিট। আর তো প্রমাণ দিতে হবে, দিতে হবে তো। আমার চাবি খুলে দেন, আপনি আজকে দিয়ে দেবো আমি। না না প্রমাণ তো আপনি যখন বিপ্লব শর্মার কিছু প্রমাণ আমার ড্রয়ারে আছে। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে চাবি। আপনার রুমটা কবে বন্ধ হয়েছে? 2 দিন হলো, 3 দিন হলো, তাহলে প্রমাণটা আপনি রুমটা বন্ধ ওরা না না আমি কোনো বিষয় নিয়েই না, আমি কোনো বিষয় নিয়েই প্রেস মিট করি নাই, কিন্তু আমি কোনো বিষয় নিয়েই করি নাই। অনেক কিছু হয়েছে, অনেক ঐক্য করলাম তালা মারার পরে, এর আগে তো আমি কোনোদিন প্রেস মিট করি নাই। আপনি শুনুন কেন করি নাই ওইটা আমি বলি। করি নাই কেন? আমি ভেবেছি কালেকশন বন্ধ করে দিয়েছি, আমি করে নিয়েছি, ও চলে গেছে আননেসেসারি একটা ছেলে আল্লাহ লাভ নেই। ঠিক বিপ্লব মুখার্জি সেইমভাবে করেছে, ওকে দিয়ে লিখে রেখেছি আমরা 4 জন ভাইস প্রেসিডেন্ট। বিপ্লব মুখার্জির এগেইনস্টে তো অভিযোগ শোনা যায় যে আমি বলি, অভিযোগ আমি বলছি যেটা যে ওকে আপনি ছাঁটাই করেছেন ইন্ডিয়া ক্লাবে বসে, আপনি যে বুদ্ধদেব চৌধুরীর এগেইনস্টে আপনি আজকে অভিযোগের বোমা ফাটাচ্ছেন, সেই বুদ্ধদেব চৌধুরী, শান্তনুরা তাদেরকে নিয়ে ইন্ডিয়া ক্লাব মাঠে বসে বিপ্লব পুরকাইস্তকে ছাঁটাই করার পরিকল্পনা করা হয়েছে। বিপ্লব পুরকাইস্তকে আপনার কি মুখার্জি বিপ্লব মুখার্জি কি করেছে শুনুন। এইটাও কিন্তু সংবাদ মাধ্যমে বেরিয়েছিল উইথ ফটো, এবং বিপ্লব মুখার্জি হরে কৃষ্ণ কীর্তনিয়ার দোকানের 70,000 টাকার মানি রিসিট ফলস কেটে টাকাটা লুপাট করেছে। করার পর যখন এটা আমার কাছে আসে, হ্যাঁ, আমি যখন বলি ওই মানি রিসিট বইটা কোথায়, ওই তো দিতে পারে নাই। তারপরের দিন একটা প্রেস মিট ছিল আপনাদের রিগার্ডিং ইউথ ফুটবল আসাম লেভেলের টুর্নামেন্ট হয়েছে ইন্ডিয়া ক্লাবের মাঠে। সেই প্রেস মিটের দিন ও ভ্যানার নিয়ে আসে না ইচ্ছা করে, মনে আছে কিনা জানি না। ওকে ভ্যানার আনতে পাঠানো হয়েছে, মিষ্টির প্যাকেট আনতে পাঠানো হয়েছে, আনে নেই। যখন প্রেস মিট শেষ হয়েছে অপেক্ষা করতে করতে, তারপরে ও ভ্যানার আর মিষ্টির প্যাকেট নিয়ে আমার রুমে আসে। সেই সময় আমি, আমার প্রেসিডেন্ট সহ আরও 2-1 জন কর্মকর্তা আমার রুমে বসেছিলেন। যখন ও এসেছিল তখন আমাকে এনে সবাইকে মিষ্টির প্যাকেট দিতে, আমাকেও একটা দিয়েছে। আমি বলছি এই মিষ্টি আমি খাবো না, কারণ প্রেসের ভাইরা এতক্ষণ বসে গেছে, কাউকে আমি কিছু খাওয়াতে পারি না, আমি খাবো না। তখন ও বলছে আপনার মতো সেক্রেটারি, ও তখন মাতাল অবস্থায় ছিল, প্রেসিডেন্ট আমার সামনে বসা ছিলেন, আপনার মতো সেক্রেটারি দেখছি, আপনার লগে আমি কাজ করতাম না কইয়া আজে বাজে 2টা শব্দ কইয়া বেরিয়ে গেছে। তখন প্রেসিডেন্টও ছিলেন, আমার খুব সম্ভবত আমার ভাইস প্রেসিডেন্ট সুবিমল ধরো আমার রুমে ছিলেন। আর করবো না বলে চলে গেছেন। ওই যে চলে গেলেন, তার 2-1 দিন পর উনি একটা যাওয়ার সময় ওনার আমার ইনডোর সেক্রেটারির সাথে হাতাহাতি হয়েছে যাওয়ার সময়টা। যাই হোক, হাতাহাতি হয়েছে, আবার চিল্লাচিল্লি করেছে, আর আসবো না বলে গেছে। 2-3 দিন পরে ওনার জন্য আমাকে 2-1 জন সদস্য ফোন করেছেন যে ওনার মা একা থাকে, আর্থিকভাবে অচল, ওকে রেখে দাও। আমি বললাম দাদা ও তো নিজেই ছেড়ে গিয়েছে, আমি তো ছাড়িনি। ও তো সবার সামনে বলে গেছে তোমাদের সাথে কাজ করব না। চলে গেছে, ঠিক আছে, ওর সব হিসাব নিকাশ দেওক, আমি মানি রিসিট খুঁজে পাচ্ছি না। ও না দিয়ে ওর রুম যে চাবি নিয়ে গেছিলো চাবি দেয় না। এরকম 10-12 দিন দেওয়ার পরে একদিনে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমি চাবি দেবো না, কে কী করতে পারে দেখে নেব।
আপনি যে কথাগুলো বলছেন, তারপরে আমি উকিল নোটিশ পাঠিয়েছি কোর্ট থেকে ওকে ওর বাড়িতে, বাই পোস্ট যখন উকিল নোটিশ পাঠিয়েছি, পরের দিন ও টাইম দিয়েছে যে আমি চাবি নিয়ে আসব। সেই সময় আমি 7 জন ভাইস প্রেসিডেন্ট, 3 জন এজিএস, ট্রেজারার সহ ট্রেজারারের রুমে আমরা বসে বিপ্লব শর্মা আসার পর আলমারি খুলেছি। আচ্ছা, বিপ্লব মুখার্জিও কিন্তু 1.5 দশকেরও বেশি শিলচর ডিএস জেলা ক্রীড়া সংস্থায় অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেছিলেন। আচ্ছা, যাই হোক, এইটা একটা বিতর্ক, আমি এটা একবার সরিয়ে রাখলাম। একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনি আজ যেগুলো কথা তুলছেন, আর্থিক অনিয়মের কথা তুলছেন, ঠিক আছে, দুটো প্রশ্ন আছে, সেগুলো আপনি একটা জীবিতেও কেন তুললেন না? 1 নম্বর, এমনকি টিটি র্যাঙ্কিং আমি ফিরে যাচ্ছি, আমি বাকিগুলো যেগুলো 50টা রয়েছে অভিযোগ, আমি বাকি 49টাকে ছেড়ে দিলাম, আমি শুধু একটাতেই ফোকাস করছি, কারণ সেটা ছিল আপনার শুরুতে 3 মাসে। সেই টিটি র্যাঙ্কিং নিয়ে যে জিবিতে প্রশ্ন করা হয়েছিল, সেখানে কেন আপনি কোষাধ্যক্ষকে প্রশ্ন করলেন না জিবি মেম্বারদের সামনে যে আপনি হিসাবটা কেন গরমিল করলেন, আপনি কেন হিসাবটা দিচ্ছেন? আমার কাছে হিসাব গলমেল, উনি যদি মানি রিসিটেই নাম না লেখেন, উনি মানি রিসিটে লিখেছেন 10 জনের, মানি রিসিটের 10 টাকা আমি না না, 10 টাকার 20 টাকার কথা না, আমি বলছি ডিএস এর যে ডিএস এর কেমনে বুঝবে যদি মানি রিসিট না থাকে? বোঝার কথা না তো দাদা, আমি বলছি আপনাকে যে শিলচর জেলা ক্রীড়া সংস্থা তো নিজের সংবিধান মেনে চলে, সেই সংবিধান বলছে কোনো যদি অভিযোগ জিবি গভর্নিং বডির বৈঠকটাই তো ডাকা হয়, সেখানে অভিযোগ বা কিভাবে আরো ভালো করা যায়, কিভাবে ইস্যুসগুলো রয়েছে সেগুলো সর্ট আউট করার জন্য, তো আপনি জীবিতে সে নিয়ে আওয়াজ তুললেন না কেন? আমার তো একটাই বক্তব্য, সেদিনও বলেছি আজকেও বলেছি, আমি কোনো ইস্যু বাজারে নিয়ে যেতে চাইনি। আমি সত্যি কথাই, আমি সেদিনও বলেছি, আমি বারবার চেষ্টা করেছি ওদেরকে বোঝানোর, যাতে বাজারে নিয়ে সবাইকে সব কিছু না জানানোর। এর জন্য আমি সব ব্যাপারেই চুপ আসলাম। আমি আমার অ্যাকশন যেরকম পারি নিয়েছি, টাকার কেলেঙ্কারিটা আটকে দিয়েছি যত সময় পেরেছি, এইভাবেই করেছি। কিন্তু টাকার কেলেঙ্কারি যে আপনি বলছেন আটকে, এটা তো এইগুলা বিষয় তো জীবিতে তোলা উচিত ছিল। আমি তো বলছি আমি তুলি নাই, 2 বছর ধরে কারণ জীবিতে তুললেন। জীবিত আমি করতেই পারতাম না যদি তুলতাম। আপনি যে বারবার বললেন জীবিত আমি করতেই পারতাম না। জীবিত আপনি লাস্ট, আমি বললাম লাস্ট 6 মাসের কথা ধরে দিলাম, তার আগে তো আপনি জীবি না, এর আগে অনেক ব্যাপার নিয়ে অনেক কিছু হয়েছে জীবির আগের দিন রাতে, আপনারা জানেন না তো সেগুলো তো সবার সামনে আসা উচিত ছিল। সভাপতি মহাশয় জিবি ডাকলেই উনি ভয় পান, আটকে যান। জিবিও আমার টার্মসে অনেক কম হয়েছে, কারণ একটা জিনিস হয়েছে পাওয়ারের সাথে আজকে যে জিনিসটা হয়েছে, আমি একটা জিনিস জানি যে একটা মানুষ ইলিগ্যাল কোনো কাজ করছে, তাকে আমি কোম্পানি দেব না। আপনি তো সেই ইলিগ্যালটা সবার সামনে না আনে, গভর্নিং বডিতে না আনে, আপনি তো তাদেরকে প্রশ্রয় দিলেন। এটা আমি মানি, প্রশ্রয় দিয়েছি, আমি মানি না যে তা নয়, আমি তো বলেছি যে বাজারে নিয়ে জিনিসটাকে সবাইকে জানাতে আমি চাইনি। বারবার ওখানে একটা প্রশ্ন হচ্ছে যে আমার সাথে কেন ওদের সম্পর্ক খারাপ হলো, তখন গিয়ে আমি এইগুলা কথা বলেছি। আমার কোনো ইন্টেনশন ছিল না। আমি যখন ফিরে আসছি সাসপেন্ডেড থেকে, তখনও আপনারা আমাকে প্রশ্ন করেছেন, আমি একটা কথাই উত্তর দিয়েছি যে আমি কিছু বলবো না, শুধু এই কথাটাই বলবো যে ভুল বুঝাবুঝি হয়েছে, আমি এটা ভুলে গেছি। ওনারা ফুর্তি করুক থাকুক, আমি ভুলে গেছি। মানে আপনি বলছেন ফুর্তি করুক মানে আরো আর্থিক নয়সা করুক? যে ওনারা তো ফুর্তি করলোই, আমাকে সাসপেন্ড করে উকিলকে মালা পরাচ্ছে মধ্য শহরের মতো ক্লাবে বসে। তো এখন আমি যে জিনিসটা বলছি আপনাকে, আমি এইগুলা জিনিস দেখাতে পারবো যে এই কলমটা আজকের থেকে 3 বছর আগে যদি 25 টাকা দিয়ে কিনা হয় ভাউচার থাকে, আর এখন যদি সেই জিনিসটাই 10 টাকা দিয়ে কিনা না হয়, আপনি কি বলবেন? আপনি বলবেন দোকানদার নিয়েছে। আমি কিভাবে প্রমাণ করব দাদা? দোকানদারের সাথে যদি আমার কন্ট্যাক্ট থাকে যে আমার এটা 100 টাকা লিখে দেবে, আমার জন্য 20 রুপিস রাখবে, আমার কাছে তো প্রমাণ নাই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ক্রিকেট। আপনি 2 দিন আগে প্রেস মিটে বলেছেন যে আপনি ক্রিকেট একাডেমির দায়িত্ব নেওয়ার পরে সেটা বছরে 25 লক্ষ আয় হচ্ছে, কিন্তু আমার কাছে যে কাগজ আছে সেটা বছরে বলিনি, আমি ওই যে টিল টুডে আপ টু নভেম্বর বলেছিলাম। হ্যাঁ, না সেটা আমার কাছেও আছে হিসাব। আপনি যে বললেন আমি সেই হিসাবে দেখছি, সেই হিসাবে তো আপনার কথার সঙ্গে রাত দিন তফাৎ না, একটুকু না। আমি বলেছি যে এপ্রিল 2024 থেকে। হ্যাঁ, এটা আপনি ডিএস এর আপনার হিসাব বলছেন, বুদ্ধদেব চৌধুরী হিসাব বলছেন না ডিএস এর হিসাব বলছেন? আমি ডিএস এর হিসাব বলছি। আচ্ছা, একদম পারফেক্ট। এটা আপনার এই
হ্যাঁ 24 থেকে যেদিন আমি চার্জ দিছি 1/4/24 আমি কইছি একাডেমির কালেকশন আমার স্টাফে করব 1/4/24 থেকে 31/3/25 পর্যন্ত হয়েছে 13,79,620 টাকা। 31/3/25 বলছেন? হ্যাঁ 1/4/24 থেকে 31/3/25। 31/3/25 হ্যাঁ। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, আচ্ছা 1 বছর ফাইন্যান্সিয়াল ইয়ার। হ্যাঁ 24 এপ্রিল থেকে 25 মার্চ ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে এটাকে বলে আমরা 24-25 ফাইন্যান্সিয়াল ইয়ার 13,79,620 টাকা। আচ্ছা হ্যাঁ, আর 1/4/25 থেকে নভেম্বর 25 পর্যন্ত, মানে নভেম্বর, এই যে নভেম্বর গেল, 11,44,940 টাকা। কত হলো দাদা টোটাল? 11 লক্ষ আর 11 লক্ষ 22। 13,79,620 আর 11,44,940। আপনি যে 2025 থেকে যে হিসাবটা দিলেন সেই হিসাবটা আমি ডিএস এর অফিস সহায়ক থেকে যে অফিস হিসাবটা নিয়েছি, ওর হিসাব মতে ডিএস এর যেটা রেজিস্টার্ড আছে সেটা বলছে ডিএস এর ক্রিকেট একাডেমিতে বর্তমানে 600 খেলোয়াড় নথিভুক্ত রয়েছে। প্রতি মাসে তাদের ফি হচ্ছে 500 টাকা করে। এই হিসাব মতে 2025 সালের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত যে ফি কালেকশন হয়েছে সেই অনুসারে এপ্রিলে এসেছে 1,58,450 টাকা। দাদা আমি তো ফাইনান্সিয়াল ইয়ার বলেছি, টোটাল ডিটেইলস আমার কাছে আছে। আমার তো কথাটা আপনার হিসাব আর আমি যদি আপনার এটা হিসাব যদি মিলে না আমি চ্যালেঞ্জ করব। সেই হিসাব থেকে সেই হিসাব তো মিলছে না। কেন মিলবে না? 25 লক্ষ টাকা তো মিলছে না। কেন মিললো আচ্ছা, না? আপনি যোগ করেন তো, যোগ করেন না, যোগ করেন। আপনার মোবাইলে যে আছে আমি কি করে মানে বুঝবো যে এটা শিলচর জেলা ক্রীড়া আমার সংস্থার হিসাব? হ্যাঁ, আপনি জিজ্ঞেস করেন না আজকে আমার স্টাফকে, আমি যদিও বলে এটা ভুল, এখন করেন আমার সামনে। না না আপনার স্টাফই তো আমাকে না না ভুল, আপনি ভুল দিতেই পারেন না এরকম কই দেখি। না না এই জন্যই তো আমি বলছি দাদা এইগুলা আপনি এটা কোথার থেকে পেলেন? ওই যে আমি যেটা বলছি আমি এখানে লিখে আরে দিচ্ছি। দাদা আপনি তো আমাকে হোয়াটসঅ্যাপের দেখাচ্ছেন। হোয়াটসঅ্যাপে না, এটা আমি চ্যালেঞ্জ করছি। এটার যদি বিপক্ষে থাকে তাহলে আমি এক্ষুনি প্রমাণ করে দেবো। না না আমি আপনাকে বলি, আপনার হিসাব মিলতেই পারে না। না না আমি আপনাকে বলি, আপনি ঠিক এইভাবেই দেখিয়েছিলেন মোবাইলে, দেখুন আমার হোয়াটসঅ্যাপে টিটি র্যাঙ্কিং এ। দাদা আপনি এটা ভুল ইনফরমেশন দিচ্ছেন। আপনার কথা সত্যি করে প্রমাণ কি? লিখিত আনেন তো, কোথা থেকে? ডিএসএফ থেকে লিখিত আনেন যে আপনাকে যে দিয়েছে এটা সত্যি। ডিএসএফ থেকে আমি কিভাবে লিখিত আমি আনবো? এটা অডিট করিয়েছি। এটা আপনি শুনুন না, আপনি যে বলছেন এটা তো হোয়াটসঅ্যাপে দেখাচ্ছে। এটা আমি আপনাকে বলার জন্য লিখে রেখেছি, কাগজ তো আমার কাছে আছে সব। কোথায় কাগজ? আমার ডিএসএফ তে বলছি যে ওই তো আবার ওইটা আমি বাড়িতে রাখবো নাকি ট্রেজারারের মতো? আমি বাড়িতে কাগজ রাখি না। না না তাহলে এই কাগজগুলো আপনি 2 মাস আগে দেখালেন না কেন? আরে এটা তো অডিট হয়ে গেছে, এই টাকাটা অডিট হয়ে গেছে। এটা যে আপনি বলছেন ভুল, তো কেমনে দেবে? এটা অডিটে অডিটের তো বলছি সেই কাগজটাই কই? সেই কাগজটা আরে এটা ট্রেজারারের কাছে আছে, অডিটরের কাছে আছে, ডিএসএ তো আছে। ট্রেজারার তো বলছে আপনার কাছে, আপনি ঘরের হিসাব ঘরে রেখে দিয়েছেন। আমি উনার মতো ঘরে নেই না, উনার স্টাফ দিয়ে গাড়িতে তুলে বান্ডিল বেলে ক্রিকেটের সব কাগজ উনি বাড়িতে নিয়ে গেছেন। এই জন্যই আমি বললাম যে না, তো এইরকম কথা বললে আপনি যদি ওদের কথা বিশ্বাস করেন, ওদের সাথে কথাবার্তা বলুন। না না আমি তাদের কথা বিশ্বাস করছি। আমি অডিট রিপোর্ট দিচ্ছি, আপনি বলছেন আমার স্টাফ ভুল দিয়েছে। ফোনে ওটার কথা আপনি কথাটা বুঝুন না কেন? আপনি যে হিসাব দিচ্ছেন আপনি আপনাকে মোবাইলের হিসাব দিচ্ছেন, সেটা আমি কি করে নিব? আরে মোবাইলের হিসাব না তো, এটা আমি লিখে রেখেছি কাগজে আপনাকে বলার জন্য। আপনি আমাকে ডিএস এর পেটে কোনো হিসাব আছে? আপনি রিটার্ন চিঠি দেন, আমি আনসার দেবো আপনাকে। আপনাকে আমি চিঠি কিভাবে দেব? আপনি দেন, আপনাকে কেন আমি দেখাতে যাব? ডিএসএর অডিট রিপোর্ট চেয়ে নিন আপনি। না না আপনি বলছেন আপনি মানে অভিযোগ তুলছেন আর্থিক 900 আর বলছেন আমি আপনাকে আরে আপনি তো আমার কথা মানতেই রাজি না, আপনার সাথে কি কথা বলবো? আপনার কথা তো আমি মানছি, আপনার কথা তো আমি মানলাম। আমি যেটা বলছি লিখুন, তারপরে এটা নিয়ে চ্যালেঞ্জ করুন আমাকে। কালকে পেপারে লিখুন, চ্যালেঞ্জ করুন আমাকে। আপনি তো প্রথমেই বলে দিলেন যে আপনি মিসগাইডেড। না, মিসগাইডেড হলে দাদা ক্রিকেটের ব্যাপারটা আমি ডিটেইলস। তাহলে আপনিও তো জোর গলায় কি এটা আমি অডিট করিয়েছি, এর জন্য আমি জোর গলায় বলছি। আপনি অডিট করিয়েছেন সেই তথ্যটাই তো আপনার, মানে আপনি যদি আমি আপনাকে এখন বলে যাচ্ছি, আপনি যদি সংবাদ মাধ্যমকে এরকম তথ্য দিতেন তাহলে সংবাদ মাধ্যম তো প্রশ্নটা তুলতোই না। এটা আপনার কথা ঠিক আছে, আমি তথ্য দেই নেই। তাহলে এই জায়গাতে আসুন, আপনি তো দিচ্ছেন না। এক্ষণে আমি দিচ্ছি, আপনি আজকে লিখে রাখুন। আপনি দিচ্ছেন, আমার তথ্যটা লিখে রাখুন আর ওদেরকে বলুন। না না আমার তথ্য লেখার দরকার নেই, আপনি আপনার কথাতেই বলছি, কারণ আপনি তথ্য দিচ্ছেন না। এই জন্য আরেকটা কথা হচ্ছে, আপনি যে বারবার গত 2 দিন আগে যে প্রেস মিট করে বললেন যে আপনি কারোর সহযোগিতা পাচ্ছেন না। আপনি যদি আপনার যদি মনে থাকে, আপনি যখন দায়িত্ব নিলেন, ঠিক আছে,
তো দায়িত্ব নেওয়ার পরে আপনাকে প্রশ্ন করা হয়েছিল সংবাদ মাধ্যম থেকে, তো আপনি তো বিপক্ষ প্যানেল থেকে উঠে এসেছিলেন একমাত্র প্রার্থী, ঠিক আছে? তো সেই প্রার্থীর মধ্যে আপনার বিরোধী শাসক দলেরও ম্যাক্সিমাম ছিল, তো আপনি তাদের সঙ্গে কিভাবে এর আগে আমি এই কথাটা একটু আপনাকে বলতে বাধ্য হচ্ছি। আমি সেই দিন বলেছিলাম যে নভেম্বর দিচ্ছেন, এটা কি ডিএসএর প্যাড? না, এটা ডিএসএর প্যাড না, আমি আপনাকে বলার জন্য আপনাকে দিচ্ছি না, এটা আমার কাগজ পার্সোনাল, আপনাকে দেওয়ার জন্য না। আপনি যে বলছেন এটা আপনি রেখে দিন না, আপনি যে বলছেন যে আমি বলেছি 25 লক্ষ টাকা, তো আমি কিন্তু বলেছিলাম নভেম্বর 25 পর্যন্ত। হ্যাঁ, কালকে আমি ডিটেইলস নিয়েছি যে ডিসেম্বরের মাঝেও 1,65,340 টাকা উঠেছে এখন পর্যন্ত। আচ্ছা দাদা, আমি তো আপনাকে বারবার বলছি, আপনাকে অফিশিয়াল দিলে পরে তো আমি এটা নিয়ে নেব। আপনি তো বলছেন যে অফিশিয়ালটা আমার কাছে নেই। আপনি কি মনে করেন, আপনি কি আপনার মনে করেন যে আমি ডিএসএর কাগজ নিয়ে আমার বাড়িতে রাখি? আপনি কি মনে করেন? আপনাকে জিজ্ঞেস করছি। না না, আমি মনে করেন না তো, সেহেতু শুনুন, উনার কথাই কথা নেই। না না, উনার ব্যাকগ্রাউন্ড নিয়ে নেন, উনার প্রিন্সিপালের লাইফ থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেন। উনি বলতে আপনি কার কথা বলছেন? ট্রেজারার। উনি বললেই হয়ে যাবে। ট্রেজারারও তো আমাকে হিসাব দিচ্ছে না, সেটাই তো কথা। আপনি দিচ্ছেন না, ট্রেজারারও দিচ্ছে না। আমি দিচ্ছি তো, আপনি যে বললেন স্টাফ হিসাব দেওয়ার কে? না না, আপনি বলছেন, আপনি তো একটা কাগজে লিখে দিচ্ছেন। না না, আপনি যে বললেন আপনি হিসাব নিয়ে আসছেন দিয়েছেন। আমি তো নিয়ে এসেছি, এই জন্যই তো বললাম। আপনাকে কে দিবে? কিন্তু আপনি বলছেন কে দিবে? অথরিটি কে? ওই ট্রেজারার দেবে না, আমি দেব। তা আপনি কার কাছ থেকে নেন? আমি তো অফিস থেকে নিয়েছি। এজ এ সেক্রেটারি অথরিটি হিসাবে আপনাকে বললাম আমার টোটাল অ্যামাউন্ট আপ টু টিল টুডে ডিসেম্বর পর্যন্ত 26 লক্ষ। আপনি যে সেক্রেটারি বলছেন, আপনি তো টেকনিক্যালি এই মুহূর্তে সেক্রেটারি নন। আপনাকে কে বলেছে? চ্যালেঞ্জ করুন আমাকে। কোর্ট বলেছে না আমি সেক্রেটারি না? আমি কোর্টে কেন যাব? কে বলেছে? না সেক্রেটারি, কেউ রাস্তাঘাটে বললেই হবে না? না না, রাস্তাঘাট আপনি টেকনিক্যালি তো কিভাবে আপনি তো প্রথমে বললেন যে আমি স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করিনি, তাহলে আপনি যদি সেক্রেটারি হন। স্থগিতাদেশ আইনটা এমন একটা জায়গায় দাদা, স্থগিতাদেশটা আমাকে ইনজাংশন দিয়েছে ডে টু ডে ওয়ার্ক করার জন্য। তাহলে আপনি ওয়ার্ক করছেন না কেন? আমি তালা মারা, আমি কেন যাব? আমি মামলা করব? তালা মেরেছে, আমার তালা মারার আগে যদি আমার খুলে কোনো কাগজও নিয়ে যায়, আমি কেন দেখবো গিয়ে? আমি তো জানি না, হতে পারে। তাহলে এই কথাটা বলুন যে, কিন্তু সেক্রেটারি না কোথায় বলছে, কোন আইনে বলেছে সেক্রেটারি? কেউ বলো যে আমি সেক্রেটারি না, চ্যালেঞ্জ করে বলো, অফিসিয়ালি বলো। আমি কোর্টে যাব? সেক্রেটারি আমাকে কোর্ট বলেছে ইউ আর দ্য সেক্রেটারি, অলিম্পিক অ্যাসোসিয়েশন মানছে। আপনি যে বলছেন অলিম্পিক অ্যাসোসিয়েশন মানছে, আমার কাছে আমি আপনাকে দেখাচ্ছি, গতকাল আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন ওই যে 25 তারিখের যে টি20টা আছে সেটার মধ্যে একটা কমিটি বানিয়েছে। ইতিহাসে এই প্রথমবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি সেই কমিটিতে নেই। আমি আমার নাম পাঠাই এই কমিটিতে থাকার জন্য। এটা পাঠাতে লাগে না, বাই ভার্চুয়াল পোস্ট। আপনাকে আমি বলে রাখি, বাই ভার্চুয়াল পোস্ট আপনি এমনিতে থাকেন। এটা আপনি ঢাকা মিথ্যা কথা বলছেন। না, ঢাকা মিথ্যা কথা বলছি তো? আপনি ঢাকা মিথ্যা কথা বলছেন, কারণ আমি আপনাকে মুখের উপরে বললাম, কারণ এইটা নিয়ম হচ্ছে বাই ভার্চুয়াল পোস্ট শিলচর জেলা ক্রীড়া সংস্থা সেক্রেটারি যে কোনো একটা কমিটিতে। কেন আপনি টেস্ট এরিয়াতে একটা কমিটিতে ছিলেন? আমি এখন তো অবজারভার সাউদার্ন জোনের, আমি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এইটা ছাড়ুন, আমি আপনাকে বলছি কমিটি যে হয়েছে, কমিটি যে হয়েছে টি20তে, আপনি এখন এসিএতে ফোন করুন। কেন ফোন করব দাদা? শুনুন, আপনি যে বলছেন আমাকে, আমি না করেছি, আপনি না জিজ্ঞেস করুন। হ্যাঁ, আমি বলেন আমার নাম। আমি এখন আপনাকে বলছি, না শিলচর অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে আমরা গতকাল ফোন করেছিলাম, ঠিক আছে? আসাম নাম আমি বলতে পারবো না। একজন শীর্ষকর্তা আমাকে বলেছেন যে শিলচর জেলা ক্রীড়া সংস্থা তখন কেস খেলা চলছে, আমরা এই জন্য শিলচর জেলা ক্রীড়া সংস্থা আমি আপনাকে ফোনে নেব, আসাম ক্রিকেটের সাথে ফোনে নিয়ে কথা বলাবো। কারণ ওনারা একটা চিঠি নেবেন, দেবজিৎ শইকিয়ারকে ফোন করবেন। আসাম ক্রিকেটের সেক্রেটারিকে ফোন করবো। দেবজিৎ শইকিয়া তো বিসিসিআই সেক্রেটারি না, এই কমিটির কনভেনার, হেড উনি। কোন কমিটির কনভেনার? এই যে কমিটির যে বানানো হয় অ্যাডভাইজার। না, কমিটির আগে তো আপনি জানেন না, আমাকে বলা হয়েছে না, আমি জানি, আমাকে বলা হয়েছে ফটোয়ার দেওয়ার জন্য, আমি দেইনি। মেইল আছে আমার কাছে, আমি আসাম ক্রিকেটের আমি দেখাচ্ছি। আমি পরশুদিন মেইলটা দেখান না। দেখাচ্ছি তো, পরশু দেখাচ্ছি না, দেখে দেন। আমি বের করছি এখন। দেখান না কোথায় পাঠিয়েছে, আর কোথায় আপনি এসিএ কে কোথায় জানিয়েছেন যে আমাকে রাখবেন না, ওই মেইলটা দেখান। না, আমি পাঠাইনি বলছি, পাঠাইনি। আমি গিয়েও আছি, সেই কথাটাই বলছি। আপনার কথাতেই কন্ট্রাডিক্ট করে কোন। আচ্ছা, আমাকে বলা হয়েছে, না না আমি দেখাচ্ছি, আমরা নেক্সট ইয়েতে যাচ্ছি। না, আমি আপনাকে দেখাই। কারণ আমাকে বলা হয়েছে তুমি কাগজ দিলে না কেন? আমি বলছি না, আমি ইন্টারেস্টেড না, এবার আসবো না, এর জন্য আমি দেইনি।
তো আপনি এইটা তো আমি দাদা secretary, এইটা তো দাদা আপনি যাবেন না, ঠিক আছে, তাহলে আপনি অন্য কারোর নাম তো পাঠাতে পারতেন, তাহলে সেটা পাঠান না, না আমি কারো নাম পাঠাইনি। এটা তো শিলচরকে আপনি দায়িত্ব করে দিলেন। অরিজিৎ গুপ্তকে আমি বলেছিলাম কাগজ দেওয়ার জন্য, উনি দেননি কাগজ, 3-4 জনের ওই পাঠানোর জন্য। অরিজিৎ গুপ্তকে দেননি, তাহলে অন্য কাউকে পাঠাতেন, আপনি তো শিলচরকে দায়িত্ব করে আমি দিলেন। অরিজিৎ গুপ্তকে জিজ্ঞেস করেছিলাম যেদিন ঘটনা ছিল এর আগের দিন, উনি যখন বলেননি, আর পরের দিন তো ঘটনা ঘটেছে, আর ডেটও ওভার হয়ে গেছে, আমি আর অরিজিৎ গুপ্ত ছাড়াও তো আরো পদাধিকারী আমি এটা কাকে পাঠাবো না পাঠাবো এটা তো আমি ঠিক করবো না দাদা, না না, অন্যকে দিতে হবে না। সেটাই তো বলছি, আপনি না একজন যে প্রতিনিধিত্ব শিলচরের করলো না, এটা তো আপনি শিলচরকে দায়িত্ব করে দিলেন এসিএতে, এটা তো প্রথমবার হলো না সেক্রেটারি হিসাবে, সেটাই তো আপনার কাছে একটুকু না। আপনি যে কথা বলছেন আমাকে ওই যে এই দেখুন মেইল পাঠানো হয়েছে, ফরমেশন অফ অর্গানাইজিং কমিটি ইজ কানেকশন উইথ দ্য আপকামিং ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ট্যুর, না নি হ্যাঁ 3rd ম্যাচ শিডিউল অন 25th জানুয়ারি। আমাকে বলা হয়েছে ইন ভিউ অফ দ্য অ্যাবাভ ইউ আর রিকোয়েস্ট টু কাইন্ডলি আইডি প্রুফ এন্ড পাসপোর্ট, এটা ডেট 5 জানুয়ারি। হ্যাঁ কবে লাস্ট ডেট কবে দেখেন, লাস্ট ডেট ছিল 10th জানুয়ারি 2026 5 PM। আমি যাব না বলে আমি যিশুদাকে বলেছিলাম, প্রেসিডেন্ট ছিলেন দুবাই, যে 10 তারিখের ভিতরে নাম পাঠাতে হবে, আমি তো যাব না, তুমি চলে যাও। ও আমাকে অন্য 2-1টা নাম বলছিল, আমি না ওদেরকে আমি পাঠাবো না। আপনি আপনার পছন্দের মতো কাউকে পাঠিয়ে দিন না, তারপরে আমার তো আমি যিশুদাকে আর প্রেসিডেন্টকেই পাঠাতেছিলাম, প্রেসিডেন্ট তো ছিল না, প্রেসিডেন্টের সাথে কন্ট্যাক্ট হয়নি, বিদেশ থাকায় ফোনে জিজ্ঞেস করবেন। এতজন পদাধিকারের মধ্যে আপনি কাউকে পারলেন না, বা ও শিলচরের কোনো প্লেয়ারকে বা একেই পাঠিয়ে দিতেন, কোচ আছে, এতজনের মধ্যে কাউকে পেলেন না। আমার প্রেসিডেন্ট আউট অফ স্টেশন, ওনার সাথে ডিসকাস না করে আমি এরকম পাঠাবো না। আর আমি যিশুদা যেহেতু এজিএস মেজর, আমি যিশুদাকে বলেছিলাম দাদা এখানে কমিটির জন্য মেম্বারের নাম পাঠাতে বলছে, আমি কিন্তু আনসারেন, আমি যাব না, আমি অন্য ব্যাপারে ব্যস্ত থাকবো ওই সময়। হ্যাঁ সরস্বতী পূজা আছে বা আমার পলিটিক্যাল কানেকশনে আমার ব্যস্ত থাকবো। তখন আমাকে বলছে প্রথম বলেছে দেখি, পরে বলছে অমুককে পাঠিয়ে দাও, আমি না আমি পাঠাবো না, তুমি গেলে পাঠাবো, নাহলে আমি পাঠাবো না। তারপরে আমি পাঠাইনি, এসিকে জিজ্ঞেস করুন না আমি পাঠিয়েছি কিনা। না আপনি পাঠাননি না ওরা পাঠিয়েছে, এটা তো আমি জিজ্ঞেস করে নিয়েছি, আপনাকে বললামই, বলেছে কি আমি পাঠিয়েছি। না না মুদ্রা কথা, না না আপনি পাঠাননি, তো এই জন্য তো কেউ নাম নেই, তো আমি বললামই আপনাকে সহজ সরল ভাষা। তো এইটাই তো প্রশ্ন, আপনি যে পাঠাননি, এটা তো আপনিই শিলচরকে, এইটা তো প্রথমবার হলো না যে শিলচরের কেউ এই কমিটিতে নেই। না আমি পাঠাইনি, এইটা কি এটা তো আমি এইরকম ঝামেলা জুটের মধ্যে আমি পাঠাইনি কাউকে। আমি অরিজিৎ গুপ্তকে পাঠাতেছিলাম, প্রেসিডেন্টের নাম দিতেছিলাম, প্রেসিডেন্ট বাইরে থাকায় কন্ট্যাক্ট হয়নি, 10 তারিখ চলে গেছে, পরশুদিন আমি এসিএতে গেছি, আমি বলছি এখন যদি আমি 2টা নাম পাঠাই হবে নাকি, বলছে না আমরা লিস্ট বানিয়ে নিছি এখন আর হবে না। হ্যাঁ তারপরে আমি প্রেসিডেন্টের নাম বলে আসছি, বলছে না হবে। আমার প্রশ্নটা সেই জায়গাতেই দাদা, এই যে পুরো এপিসোডটা হচ্ছে, এইটা আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন কি বার্তাটা গেল, কি বার্তা আসাম ক্রিকেটকে বুদ্ধদেব চৌধুরী অথরিটিকে দিল যে চিঠি লিখে আসাম ক্রিকেটকে জানাতে হবে যে আমাকে সেক্রেটারি থেকে সরিয়ে দেওয়া আছে। কোথায় তো দাদা সেটাই তো আমি আপনাকে প্রশ্ন করছি, আপনার পদাধিকারী আমার পদাধিকারী নয় তো, আপনি কমিটি, আমি আপনাকে বলছি না, কিন্তু আমি ওদেরকে বলছি আপনার মাধ্যমে, আপনি তো আমার মাধ্যমে বলতে হবে না, আমি প্রেসে বলছি। এইটা কি লজ্জাজনক ব্যাপার না যে আপনি আমার মাধ্যমে বুদ্ধদেব চৌধুরীকে বলছেন, শিলচর জেলা ক্রীড়া সংস্থার পদাধিকারী তো আমি নই, আপনি একটা জিনিস আপনারা, আমি একটা জিনিস বুঝতে পারি না যে আপনারা সবাই কেন এই ধরনের একটা, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে বলুন, যারা করছে তাদেরকে কেন শেল্টার দেওয়া হচ্ছে, সবাই দিচ্ছে, এত বড় জিনিসগুলা হচ্ছে, শিলচরের শহরের গণ্যমান্য ব্যক্তি, ক্রিকেট ক্রীড়া জগতের কিংবদন্তিরা যে তালা মারতে যান, ওদের কি লজ্জা লাগে না? আমি তো আচ্ছা ঠিক আছে আমি নবাগত, বাকি যারা আমার অফিস বিহারের অনেকেই নবাগত, যারা সিনিয়র ওরা এইগুলা জিনিস একবার তো আলোচনা করলেন, একবার তো 5 জন সিনিয়র লিখে দিলেন যে তাড়াতাড়ি জিপি করে এই সময় বিজিএম এর ডেট ফিক্স করে সমস্যা সমাধান হোক। আপনি যে বলছেন যে শেল্টার, কারা শেল্টার দিচ্ছে জানি না, কিন্তু আপনি পেপার সব সংবাদ মাধ্যম খুলে দেখে নেবেন, সংবাদ মাধ্যম কিন্তু এই যে পুরো যে লজ্জাজনক যে নেক্কারজনক যে একের পর এক বিতর্ক ঘটে যাচ্ছে, এটা তো নেক্কারজনক ঘটনা। যেদিন মানে আপনাকে নির্বাসন করা হলো, আপনি খুলে দেখবেন, দেখে নেবেন সব সংবাদ মাধ্যম,
কেউ তো ওদের পক্ষ নিয়ে বলে আমি তো বলিনি, আমি যে শেল্টার যে বলছি পত্রপত্রিকার কথা বলছি না, কিন্তু তো লজ্জা বলছি যে আমার যারা কিংবদন্তি অফিস বিয়ারাররা আছে আজকের দিনের এমন ওদের লজ্জা লাগে না? আজকের দিনে যা পরিস্থিতি, আপনার কাছেও সংবাদ মাধ্যম জবাব পাচ্ছে না, বুদ্ধদেব চৌধুরীর কাছে জবাব পাচ্ছে আমি না। জবাবটা দিচ্ছি, কিন্তু আপনি ক্রস করে কেটে দিচ্ছেন আমার জবাবগুলো। আপনি কাটছেন, আমার কথা শুনতেই পাচ্ছেন না, বলছেন ওরা বলেছে। ওরা বলুক, আমারটা আমি বলি, আপনি আমারটা শুনেন। আচ্ছা, আমি তো শুনলাম, আমারটা শুনবেন। আমি বলছি যেগুলা ওইগুলা আপনি ক্রস করে দিচ্ছেন। না, আমি বুঝতে পারছি না। আমি তো সংবাদ মাধ্যম এইভাবেই হয় যে আমি আমারটা বলবো, ওরা ওদেরটা বলবে। আপনি ক্রস করতে পারেন না, আপনি আমার জিজ্ঞেস করতে পারেন, আমার কথা কেটে দিচ্ছেন না, ওরা বলেছে এটা হবে না, ওরা বলেছে এটা হবে না, এরকম হয় না। আমি আপনাকে কাটলাম কই? আমি তো জাস্ট আমি বললাম যে আপনি নোট ডাউন করুন, এত টাকা এই ব্যাপার আপনি বললেন। আপনি আবার বললেন নোট ডাউন। আমি এখন এই কমিটির কাছ থেকে কোনো কিছুই নোট ডাউন করব না উইদাউট এনি প্রুফ। আমি কেন নোট ডাউন করতে যাব? তাহলে তো আপনি আমাকে বলতেছিলেন না আজকে আমার সাথে বসবেন। যদি আমাকে বলেন, দাদা আমি এখনো বলছি, আপনি নিজেও জানেন যে তালা মারা, আমার অফিসে থাকলে আমি একটা একটা করে ফাইল আপনাকে দেখাতে পারতাম। আপনার কথা তো আমি মানলাম, আপনার কথাটা আমি নিলাম। আমার প্রশ্নটা খালি সেই জায়গাতেই ছিল যে বিপ্লব শর্মার পুরকাইস্ত ওকে যে ছাঁটাই করা হলো, বা আপনি বলছেন ছেড়ে চলে গেছে, কিন্তু 15 দিন, এটা তো সত্যি, এটাও কি আপনি অস্বীকার করছেন যে 15 দিনের মধ্যে কমিটি বলেছিল একটা রিপোর্ট দেওয়ার জন্য, এটা দেয়নি? এটা তো সত্যি, বলছি তো, রিপোর্ট দেন নাই। তারপর টিটি র্যাঙ্কিং নিয়ে গরমিল হয়েছিল, এটাও তো আপনি মানলেন। আমি আপনাকে মানছি, আপনার কথা মানছি, কিন্তু আমার কথাটা আপনি একটু শুনুন মন দিয়ে প্লিজ। আমি টিটি র্যাঙ্কিং এর যা আমাকে আপনারা বলার পরে উনি আমাকে মানি সিট দেখিয়েছেন, এই দেখিয়েছেন, এই হয়েছে, এরা র্যাঙ্কিং কী সব আছে, র্যাঙ্কিং প্লেয়ার, এরা ফিস দেয় না, টোটাল কাউন্টিং এই। উনি বলছেন অমুক বসেছিল এখানে, এমএলএর বিধায়কের মেয়েও ছিল, কাকে আমি বলবো, হ্যাঁ, আমার এনজিওরা বসে কালেকশন করেছিল, উনি এইসব বলেছেন, আপনাকেও বলেছেন, আমি পেপারেও দেখেছি বলেছেন। যাই হোক, উনি তো আর এটা করলেন না। কিন্তু আমি যদি এসে বলি যে আমি প্রমাণ কি, প্রমাণ করতে হলে আমাকে সবসময় ক্যামেরা লাগিয়ে রাখতে হবে। আমার সাথে আপনার কি কথা হলো আমি আপনাকে প্রমাণ দিতে পারবো, হ্যাঁ, রেকর্ডিং করলে। এখন যে জিনিসটা হয়েছে ক্রিকেটের ব্যাপারটা, আমি শুধু বলবো, বাকি আপনারা বিচার করবেন। কারণ আমার একটা ব্রাঞ্চ সেক্রেটারি নিরঞ্জন দাস, উনি আজকে এত বছর থেকে ডিএসএর একটা পদ নিয়ে বসে আছেন। উনি সরকারি চাকরিও করছেন, উনি আম্পায়ারিংও করছেন, উনি ডিএসএর খেলাধুলায় মালও সাপ্লাই দিচ্ছেন আমার আগে। আমি যখন বসলাম তখন আমি প্রথমবার ভলিবল করতে স্বামী মেডিকেলের কাছে গেলাম। স্বামী মেডিকেল বলবো আমাকে তো জার্সি, আমি তো নিরঞ্জন দাসের কাছ থেকে জার্সি নেই, ওর থ্রুতে আমি জার্সি নেই, আমি ওকে দিয়ে জানাবো। এর আগে শুনলাম আপনি বলবেন প্রমাণ কি, বলো আমি সাপ্লাই দেই, ডকুমেন্টস আমি সাপ্লাই দিই, যেটা ফ্যাক্ট। তো আমার কি ইন্টারেস্ট থাকতে পারে? আমি চাকরিও করব, আমি ডিএসএ তো 10-12 বছর থেকে থাকবো, আমি মালও সাপ্লাই দেব, আমি পারচেজও করব, আমার ইন্টারেস্টটা কি? যাই হোক, এটা জনগণ বিচার করবে, আমি কিচ্ছু বলবো না। তারপর আমার শেষ করতে দিন দাদা প্লিজ। তারপরে আমি যে ডকুমেন্টসগুলো পেয়েছি, এই ডকুমেন্টসে যেমন এই ফর্ম নাম্বার 202 হিসাবে 2-3টা ফর্ম একই নাম্বারে জেরক্স করে ফর্মগুলো আছে। জেলা ক্রীড়া সংস্থার অফিস বলতে পারবে কি যে কোনো ইস্যু করে ফর্ম দেওয়া হয়েছে বিফোর মাই কামিং? আমার পিরিয়ডের আগে আমি এসে তো সঙ্গে সঙ্গে সব ধরি নাই। যখন আমি সেই কথাগুলো তো আপনি বলেছেন। না, আমি বলেছি, তারপরেও বলেছেন আমি এটা ভুল করেছি, আমি বলছি যে আমি ধরি নাই সঙ্গে সঙ্গে, আমি চলছে আস্তে আস্তে। যখন আমার নলেজে আসলো, কেউ না কেউ আমাকে বললো, তো আমার কাছে ফর্ম নাই আগের, আমি বলতে পারবো না কতটা ফর্ম বিপ্লব শর্মা পুরকাইস্ত ইউজ করেছে। সেটা তো ঠিক আছে। হ্যাঁ, আজকে যে বলছেন, আমি যখন ফর্মগুলা নিয়েছি সব ফর্মগুলো আমি দেবাশিস বাবুকে সমঝে দিয়েছি, উনি ট্রেজারার আমার সামনেই ট্রেজারারকে সমঝেছেন। এবং পাবলিকলি যে ছেলেগুলা কমপ্লেন করেছে যে আমরা স্যাররে পয়সা দিছি, ওখান আবার কেনে দিতাম, এরকম 15-20টা লেটার আমার কাছে আছে দাদা। এটার জেরক্স আমি রেখেছি, বাকিগুলা দেবাশিস বাবুকে দিয়েছি। আমি জানি, তার পরবর্তীতে আমি বুঝতে পারলাম ট্রেজারার বললেন আমি রিপোর্ট বানিয়ে দেব, নিয়ে গেলেন ওনার বাড়িতে ব্যাগে করে। আজকে পর্যন্ত এই কাগজটা আমার কাছে আসলো না। আমি কি ঝগড়া করতেছিলাম? আপনি বলছেন প্রমাণ কি? তা আমি হোয়াটসঅ্যাপে ফেসবুকে গৌরব গগৈকে উইশ করে আমাকে সাসপেন্ড করে দেওয়া হলো, এটাও আপনি বলবেন প্রমাণ কি? তা তো আমি মোবাইলে দিয়েছি,
আমি তো কোনো লিখে দিই সেটা সেপারেট ইস্যু কিন্তু না, ইস্যুটা আমি বলছি প্রমাণ সেটা আপনি- আজকাল কোর্টে না, আইনের ভাষায় যদি মোবাইলে হোয়াটসঅ্যাপে কোনো কিছু থাকে এটা নিয়েও কেস হয় দেখুন, না। আমি এই আপনাকে- ইস্যুটা আমি ছেড়ে দিয়েছি, হ্যাঁ, কিন্তু মোবাইলের উপরে কোনো ইস্যু থাকলেও কেস হয়, লেখা অ্যাকাউন্ট সুকাউন্ট সব হয় কিন্তু। হ্যাঁ, তারপরে আপনাকে আমি একটা জিনিস দেখাই। না, আপনি আমাকে আর দেখাতে হবে না, আপনি যে জিনিসটা গুলিয়ে ফেলছেন আমি আপনাকে না, আবার আপনি বলছি যে চাষ করতে না, দেন না, ওই না, কথাটা। না, 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 বুদ্ধদেব বাবু আমাকে রিপোর্ট দিয়েছেন যে ক্রিকেট ব্রাঞ্চের অসঙ্গতি আছে, উনি আমাকে দিয়েছেন। উনি কেসিআর দিয়েছে, এটা তো জানি, আপনি তো অনেকবার বলেছেন। আমার প্রশ্নটা তো সেটা নয়, আপনি প্রশ্নগুলোকে গুলিয়ে আজকে নিচ্ছেন। বলছেন। আমাকে আমার একদম সহজ সরল প্রশ্নটা ছিল যে আজ পর্যন্ত আপনি যেগুলো অভিযোগ করেছেন, কথাটা বুঝুন, আপনি যেগুলো অভিযোগ করেছেন আপনি অভিযোগের প্রমাণ দিচ্ছেন না বা দিতে পারছেন না, কারণ নানান কারণ, ঠিক আছে? তো এটাই তো কথা। আর কেসিআরকে যদি প্রশ্ন করি তাহলে কেসিআর বলছেন আপনার কাছে, তো মানে দেখেন, পুরান ব্যাপারটা তো আমি বলতে এবার পারবো না। আমাকে শেষ করতে দিন। পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? তথ্য প্রমাণ কোথায়? নাই, কোয়েশ্চেন মার্ক কিন্তু থাকলো না। তো এইটাই তো কথা, সেটাই আমার কাছে তথ্য প্রমাণ আছে কিন্তু। আবার আপনি হ্যাঁ, আমি বলছি আমার কাছে আছে, সেটা তো এবং আপনার কাছে। আমার কাছে আছে, আমি আলমারি খুললে পরে আমি সেটা অনেকটা আলমারিতে জিনিস দিতে পারবো। সেটা আলমারিতে, সেটাই আর আছে। ওইটা এই মিথ্যা মুহূর্তে তো কথা, নেই। আমি ডিএসএর কোনো জিনিস আমার বাড়িতে নিয়ে কখনো যাইনি। আচ্ছা, আরেকটা কথা, এই মুহূর্তে শোনা যাচ্ছে এইবার যে আপনি বললেন নাম পাঠাননি, ঠিক আছে, কিন্তু শিলচর জেলা ক্রীড়া সংস্থায় কতগুলো টিকিট এসেছিল এসিএর থেকে, সেইগুলো টিকিট কতজন অগ্রিম বুকিং করে রেখেছিলেন টাকা দিয়ে, সেই টাকাটা কি আপনার কাছে আছে না কেশিয়ারের কাছে আছে? এসিআর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনি পাঠিয়ে দিয়েছেন, তাহলে টিকিটগুলো কোথা থেকে কালেক্ট টিকিট দেওয়া হয়নি, ওনারা বলেছিলেন কাউকে পাঠাতে, তার জন্য আমি না, ধরুন আমি টিকিটটা বুকিং করেছি, তো টিকিটটার তো একটা সফট কপি লাগবে বা কিছু একটা রিসিট লাগবে। আমি বলি না, মানি রিসিটের কেন প্রশ্ন নাই, টিকিট দেবে বাস শেষ। টিকিট দেওয়ার না, টিকিটের আগে তো একটা আপনি যে টাকা নিলেন, আমি যে আপনাকে টাকা দিলাম, এটার মানে কিছু ইয়ে নেই না, এটা যারা দিয়েছে তাদের নাম লিখে রাখা হয়েছে, স্টাফ নাম লিখে রেখেছে, ফোন নাম্বার লিখেছে। তাও টিকিট বেশি, আপনাদের প্রেসের মাধ্যমে আমি জানিয়েছিলাম যে শিলচর ডিএসএ তে টিকিট আছে, কেউ যদি বুক করতে চান অত তারিখের 18 তারিখের ভিতরে বুক করুন। আমি 18 তারিখ গুয়াহাটিতে গেছিলাম, যাওয়ার সময় রাত্রেবেলা যা টাকা ছিল এস পার লিস্ট মানে পেডে পাঠিয়ে এসিকে দিয়ে দিয়েছি। আমি 18টা পত্রিকায় দিয়েছি, 18 তারিখের ভিতরে 5টার ভিতরে যারা সেটা তো আপনি বললেন, তারপর জানালাই না, আমার কথা তো শুনলেন না। তারপরে আমি আপনাকে সোজা আপনি একদম আপনার ইয়েতে বলতে হবে না, আমি আপনাকে জিজ্ঞেস করতে, আমি টিকিটটা বুকিং করলাম তো কনফার্ম করলাম, তারপর প্রসিডিওরটা কি, আমি প্রসিডিওরটা কি আমি হাতে নিয়ে আসতেছিলাম, আপনি পারেননি না, ওরা বলছে 20 টিকিট আসে নাই, বুক মাই শপ এখনো আসে নাই, 20 তারিখ থাকলে তুমি নিয়ে যেতে পারবে। আমি তো থাকি নাই, আমি 19 তারিখ ব্যাক করে তো সেই টিকিটগুলো কিভাবে আসবে? টিকিটটা আমি মানুষ ঠিক করে এসেছি এখানে, ওনারা যখন আসবেন নিয়ে আসবেন, ওরা আরো তো অন্যান্য ডিস্ট্রিক্টের কর্মকর্তারা যান, ওদের কাছে দিয়ে পাঠিয়ে দেবে, আমাকে বলেছে। প্রশ্নগুলো যে আমি আপনাকে করেছি কারণ আপনি ভালো করে জানেন যে শিলচর জেলা ক্রীড়া সংস্থা সচিব কেন্দ্রিক, ঠিক আছে? আপনি বলছেন সভাপতির সঙ্গে আপনার সম্পর্কটা কিরকম? খুব ভালো সম্পর্ক, খুব ভালো সম্পর্ক, কিন্তু উনি তো আপনার এগেইনস্টে আদালতে কেস করে দিলেন। আদালতে কেস করেছেন, উনি চাপে পড়ে করেছেন। চাপে পড়ে করেছেন, আপনি বলছেন চাপে পড়ে, আপনি বলছেন ভালো সম্পর্ক কিন্তু কেস, ভালো সম্পর্ক মানে খুব ভালো সম্পর্ক, তারপরও কেস করে দিলেন। কেস করেছেন। সেম কথাটা আমি বুদ্ধদেব চৌধুরীকে জিজ্ঞেস করেছিলাম। মজার কথা হলো উনিও বলছেন আপনার সঙ্গে বড় ভাই ছোট ভাই সম্পর্ক, কিন্তু উনিও আপনার এগেইনস্টে একের পর এক অভিযোগ করছেন, আপনিও অভিযোগ করছেন। আচ্ছা, এবার আমি একদম শুরুতে ফিরে যাচ্ছি। আপনি যখন শিলচর জেলা ক্রীড়া সংস্থার দায়িত্ব নিলেন, প্রথম দিন যে প্রেস মিটটা করেছিলেন বা ভোটের আগে, তখন আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে আপনি তো বিপক্ষ শিবির থেকে একমাত্র যে জয়ী হয়ে এসেছেন, তো যারা জয়ী হয়েছেন আপনি ছাড়া সবাই তো একটা নির্দিষ্ট দলের, তো আপনি তাদের সঙ্গে শিলচর জেলা ক্রীড়া সংস্থার সংসারটা চালাবেন কি করে? তখন কিন্তু আপনি জোর গলায় বলেছিলেন, দাদা আমি এমন একটা পলিটিক্যাল পার্টি থেকে এসেছি যে সবাইকে নিয়ে চলতে পারে, কিন্তু আজকের দিনে আপনি তো চলতে পারেন। কারণ হলো, না আমি শেষ করে নিই প্রশ্নটা, কারণ তো জানাই আছে আপনি কি উত্তর আপনিও জানেন। হ্যাঁ, তো এইটা কি আপনার ব্যর্থতা নয়? না,
সবাইকে নিয়ে যে চলতেন আপনার সবাইকে থেকে নিয়ে আপনি কি ব্যর্থতা না? আমি যদি সবাইকে নিয়ে চলতাম তাহলে আমিও কিছু পয়সা টাকা ঘুরে দিলে পারতাম, কিন্তু সবাইকে নিয়ে চলতাম। তাহলে ঘুরে ফিরে তো আমার ক্যারেক্টারটা ভিন্ন, আমার ক্যারেক্টারটা ভিন্ন। আমি যতগুলো অর্গানাইজেশন ছোট থেকে বড় হয়েছি, আমার ক্যারেক্টারটাই ভিন্ন। আমি 3টা টার্ম মিউনিসিপ্যালিটিতে করেছি, আমি এই ক্লাব ঘর বানিয়েছি, আমি গোপালাক্রার সেক্রেটারি, অনেক বঙ্গভবনে আছি। সবাইকে জিজ্ঞেস করবেন আমার মানি ট্রানজ্যাকশনটা কীরকম। হ্যাঁ, যদি আমার মেন্টালিটি ওদের সাথে, আমি তো বুঝতে পারি নাই যে কোনো লোক এসেছে প্রত্যেক দিন খরচাপাতি বাড়িয়ে নেওয়ার জন্য। ওইটা আমি কন্ট্রোল করার গিয়ে আজকে আমার এই অবস্থা হয়েছে। শুধু দাদা এটাই কথা, এটা তো আমি এই কথাটা আমি না, শুধু জেলা ক্রীড়া সংস্থার 227 জনের মধ্যে 150 থেকে 200 জনই জানে এই জিনিসটা। আচ্ছা, হ্যাঁ, আর বাজারেও জানে, সংবাদ মাধ্যমের আপনারাও জানেন, কিন্তু কেউ কিছু বলছে না। আর এটাই আমার কাছে আশ্চর্য লাগছে। কালকে আমি দেখেছি যে 2-1 যারা ডায়াসে বসা ছিলেন কালকে ক্রিকেট, ওদের মধ্যেই তো 1-2 জন আমাকে বলেছিলেন ক্রিকেটে কেলেঙ্কারি হচ্ছে, আপনি হাত দিন। আবার গিয়ে ওরা বসেন। আমি কোথায় যাব দাদা, কাকে বিশ্বাস করব? সত্যি করে বলুন তো। আপনি আমাকে বললেন অতনুদা এটার তলে কিন্তু এটা আছে, আমি যখন নিলাম তখন আবার সবাই মিলে আমাকে বলছেন না এটার তলে তো এটা ছিল না। আমি কাকে নিয়ে চলবো? সকাল বিকাল কথাবার্তা বদলে যাচ্ছে, আমি কিভাবে অ্যাডজাস্ট করব? এই জন্যই আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম ওই সময়। আপনার অভিজ্ঞতার থেকে করেছিলেন, আপনি জানতেন ওনারা ওরকম জানতাম, মানে আমি জানতাম না। হ্যাঁ, আমি তারপরও আপনাকে বলেছিলাম, আর এখনো আজকের দিনেও আপনাকে এই প্রশ্নটা আমি আপনার এই কথাটা আমার মনে আছে যে আপনি বলেছিলেন যে ওদের সাথে কিভাবে অ্যাডজাস্ট করবেন। এই জন্যই বলেছিলাম, তখন তো আপনার বিরোধ ছিল শুরু আমার থেকে জেলা ক্রীড়া সংস্থার এইসব ব্যাপারে আমার মনে হয় আমার থেকে আপনার অভিজ্ঞতা বেশি। সেই অভিজ্ঞতা নিয়েই তখন আপনাকে বলেছিলেন। আমি তো বুঝতে পারি নাই দাদা এইরকম মানুষের সাথে। সেই জন্য তো আমি আপনাকে বলছি যে এইটা কি আপনার ভুল নয়? আপনি চিন্তা করছেন যে আমি অতনু ভট্টাচার্য, আপনি একবার আপনি এইটা চিন্তা করছেন না যে আমি অতনু ভট্টাচার্য, তার আগে আমি শিলচর জেলা ক্রীড়া সংস্থার সচিব, ঠিক আছে? তো সচিব হিসাবে আপনি এই সব বিষয়গুলা জীবিতে যদি তুলতেন, একের পর এক জীবিত যদি তুলতেন, তো জিবি সদস্যরাও তো জানতো বিষয়টা যে এই সব বিষয় হচ্ছে। আজকের দিনে তো আপনি একা পড়ে গেলেন। জিবি দাদা আমি একা পড়েছি ঠিক, জিবি সব সদস্য সব জানে, আমি ব্যক্তিগতভাবে ওনাকে সব জানি। জিবিতে বললেন না কেন? আমি বলছি জিবিতে যখন বলি না, আপনিও একবার দেখবেন। আমি একটা জিনিস চাইছিলাম, আমার একটা ইচ্ছা ছিল যে জিবিতে প্রেস মাধ্যমকে অ্যালাউ করা, আমার একটা প্ল্যান ছিল, কিন্তু এটা তো আমি করতে পারি নাই। আর জিবিতে যখন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, জিবি মেম্বারকে ব্যক্তিগতভাবে ফোন করে জিজ্ঞেস করবেন। 2-4 জন যখন কথা বলে বাকিরা সব ভয় পেয়ে যায়, একদম মুখ বন্ধ রাখে, কিচ্ছু বলে না দাদা, কিচ্ছু বলে না। এটা আমাকে আশ্চর্য, আমার শিলচর জেলা 4-5 জন শুধু আছে কোনো সময় ক্রস করে, এবং 2-1 বার বলার দিয়ে হাতাহাতি হয়েছে, ভাইরাল হয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে আমি তো কাউকে বাজেভাবে কথা বলি নাই, আমি তো উঠে দাঁড়িয়ে হাতাহাতি করি নাই। কি বলবো, জিবি আমার হাত থেকে খাতা নিয়ে যায়, সবাই মেম্বাররা বসে দেখতে থাকে। প্রসিডিংস বুকস তো এখনো আসেনি না, সবাই বসে বসে দেখে, কেউ আমার সাথে যায় না। আমি থালায় মামলা করতে যাব, কেউ আমার কোম্পানি দেয় না, ভয় পায়, পাওয়ারকে ভয় পায়। কিসের ভয়? আচ্ছা, কিসের ভয়? আমরা এই সাক্ষাৎকার একেবারে শেষ পর্বে চলে এসেছি। লাস্ট কয়েকটা প্রশ্ন আমি আপনাকে করব। শিলচর জেলা ক্রীড়া সংস্থার সংবিধান বলছে যদি জিবি যদি কোনো সিদ্ধান্ত, অনৈতিক সিদ্ধান্ত বা কিছু যদি নিয়ে থাকে, তো সেই সিদ্ধান্তর বিরুদ্ধে বার্ষিক সাধারণ সভায় আপিল করার একটা জায়গা রয়েছে। আপনি তো এজিএম আয়োজন করতে পারেননি, সেখানে আপনার একটা ব্যর্থতা রয়েছে। আপনি এজিএমে না গিয়ে আপনি আদালতে কেন চলে গেলেন, বা মামলা টামলা কেন করে দিলেন? এই জিনিসটা আমি বলি দাদা, আজকে আপনি বলছেন এজিএমটা, প্রথম এজিএমের কথা বলি। আমি 2 বছর আগের ফাইন্যান্সিয়াল ইয়ারের অডিট করতে পেরেছি নভেম্বর-ডিসেম্বর মাসে। আমি আর আমার সভাপতি মিলে অনেকবার বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি দাদা। আমি যে এজিএম করার প্রস্তুতিটা কীভাবে নেব? না আমার এস্টিমেটেড বাজেট বানানো হয়, আমি এস্টিমেটেড বাজেট বানানোর জন্য বিকাশ রামকে তুলে এনেছিলাম, এনে করিয়েছি। আমার ট্রেজারার কিছু জানিই না। জিজ্ঞেস করবেন যে এস্টিমেটেড বাজেট উনি বানিয়েছেন বিকাশ রাম, উনি সাইন দিয়ে বলেন আপনাদেরকে দেখানোই যে আমি বানিয়েছি। স্টাফ কম্পিউটারে আপলোড করে হিসাব ওটা বলেন উনি বলেছেন। এইভাবে চলছে, তো আমি কিভাবে এজিএম করব? আমি পেডা হয়ে গেছি দাদা, আমি পারছি না, এইরকম কোনো সংস্থা আমি দেখিনি। তারপরে আমি যে এজিএম করব,
টেলিফোন করে আয় তুমি মিটিংয়ে যাবে না। আপনার কাছে একটা আশ্চর্য জিনিস, যে 5জন ভাইস প্রেসিডেন্ট, একজন ব্রাঞ্চ সেক্রেটারি মিলে আমাকে দিলেন, যে প্রেসিডেন্টকে দিলেন যে আমি যখন সাসপেন্ডেড, যে বিজিএমের আয়োজন করা হোক জিবি দেখে। আমি যখন সাসপেন্ড থেকে ফিরলাম, ফার্স্ট চিঠিটা আমার হাতে তুলে দিয়েছিলেন আমার সভাপতি, যে এই ব্রাঞ্চ ওরা চান বিজিএম, জিবি করে বিজিএম। আমি ডাকলাম, ওরা বয়কট করলেন। যারা সিগনেচার দিয়েছেন ওরাই মিটিংয়ে আসেননি দাদা। অলিম্পিকের মতো অ্যাসোসিয়েশনের কাছে আমরা দিয়েছে, আমি সব বেজ্জত হয়ে গেলাম। আমার এখানে বসে ম্যাজিস্ট্রেটকে চার্জিং করা, আপনি কেন আসছেন? কি পরিস্থিতি! একটা ম্যাজিস্ট্রেট পারছে না, আসাম অলিম্পিক অ্যাসোসিয়েশন পারছে না। পুলিশ শিলচর জেলা ক্রীড়া সংস্থার ইতিহাসে প্রথমবার মানে জিবি মিটিং এর জন্য পুলিশও মোতায়েন করা পুলিশ হয়েছিল। যখন ম্যাজিস্ট্রেটের সাথে তর্কাতর্কি হয়েছিল, আমার মনে হয় উনিই কল করেছিলেন। আচ্ছা, বাইরে ছিল পুলিশ? বাইরে ছিল, বাইরে ছিল। এটাও বাইরে প্রথমবার? এই কারণেই রাখা হয়েছে, প্রথমবার তো এরকম দৌড় দিয়ে প্রসিডিংস বুক নেওয়া হয়েছে, এটাও তো প্রথমবার। প্রথমবার, অবশ্যই প্রথমবার। প্রেসিডেন্টের পারলে শার্টের মাঝে আঙ্গুল লাগিয়ে দেওয়া হয়, এটাও তো প্রথমবার। কোনোদিন তো আমি শুনি নাই দাদা, আমিও তো অনেকদিন থেকে এই কমিটিতে এমন অনেক ঘটনা ঘটেছে আজকে যে যেগুলো লয় প্রথমবারই ঘটেছে। আপনি বলছেন আগের জীবিতে আমি আদালতে কেন গেলাম? আদালতে যদি আমি না যেতাম, তো আমি এসে আমার এই কাজগুলা অধুরা রয়ে যেত, হিসাব নিকাশ হতো না, সবাই বলতো যে আমি হিসাব না দিয়ে পালিয়েছি। হ্যাঁ, আদালতে না গেলে আমাকে সবাই রাস্তায় ধরে মারধর করতো, এইরকম পরিস্থিতি ছিল। কিন্তু ওনারা বলেছেন, আপনারাও শুনেছেন, যে আমি এই পরিস্থিতি থেকে মোকাবিলা করার জন্য আমি আদালতের দ্বারস্থ হয়েছি। এখন আমার কাছে এইটাই আছে, পাবলিকলি মুভমেন্ট হতে হবে জেলা ক্রীড়া সংস্থার জন্য। আমরা যারা আন্দোলন করি ওদের সবাইকে নিয়ে জেলা ক্রীড়া সংস্থা এখন এই পর্যায়ে চলে গেছে, এছাড়া রাস্তা নাই। আচ্ছা, কারণ সবাই ভয় পায়, কিসের ভয় আমি জানি না। প্রত্যেক মেম্বার যারা আমার সাপোর্টে আছে কিন্তু ভয় পায়, মুখ খুলছে না। আমার শেষ দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো, আপনি এত বছর মুখ খুললেন না, করলেন না, কিন্তু এখন যখন বিধানসভা নির্বাচন আসন্ন, আপনি কংগ্রেসের শিলচর বিধানসভা কেন্দ্রের শিলচরের টিকিট চেয়ে আপনি জমা দিয়েছেন দুদিন আগে, আমরা দেখেছি। তো আপনি কি এই ডিএসএ ইস্যুটাকে মানে রাজনীতিকরণ করার জন্যই আপনি দুদিন আগে সংবাদ মাধ্যমে পাশে উকিল বসিয়ে মুখ খুলেছেন? এইটা কি মানে এইটা অভিযোগ উঠছে? কিন্তু যদি আমার ঘরে তালা লাগতো না, আমি এই সংবাদ প্রেস মিট করতাম না কিন্তু দাদা। আচ্ছা, আমি করতাম না, এটা পরিষ্কার কথা। আচ্ছা, তালা মানে আপনি বলছেন এটা বিধানসভার এটার লগে কোনো কানেকশন নাই। আমি ক্রীড়া সংগঠনকে রাজনীতির সাথে জড়িত করিনি, আমার কোনো ইনস্ট্যান্সও দেখাতে পারবেন না। হ্যাঁ, আমি কোনোদিন পলিটিক্যাল পার্টির ব্যানারের তলে বসে মিটিং করিনি, আমি হোটেলে ডেকে নিয়ে কাউকে সাথে করিনি, যা করেছি জেলা ক্রীড়া সংস্থায় বসে। আমি কোনো কংগ্রেসি লোককে এখানে নিয়ে সম্মান দেইনি, ম্যান অফ দ্য ম্যাচ দেইনি, ট্রফি দেইনি, প্রাইজ ডিস্ট্রিবিউশন রাখিনি। এত বড় বড় টুর্নামেন্ট করেছি, আমি কিন্তু কখনো আমার দলের বিধায়ক বা পার্টির প্রেসিডেন্টকে ডাকিনি। কিন্তু আমি অপোনেন্ট পার্টির প্রেসিডেন্ট সবাইকে আমি ডেকে নিয়েছি এখানে, আমার দলের কাউকে নেইনি। কারণ বলা হবে আমি পলিটিক্স করছি। আমি কখনো কোনো জায়গায় আমার ব্রেক রেকর্ড রাজনীতির জায়গায় আমি কোনোদিন ভেদাভেদ করিনি, সবাইকে নিয়ে সমানভাবে চলেছি। ও বিজেপি, ও কংগ্রেস, ও সিপিএম, এইগুলো জিনিস আমার মাঝে ছিল না দাদা। আমি এটা বিশ্বাসও করি না। আমি মানুষ মনে করি সবাই মানুষ, সবার সাথে মিলে কাজ করব। কিন্তু এই পলিটিক্স যেটা আপনি বলছেন, এটা একদম ভুল কথা। যদি সেদিন তালামারা না হতো তাহলে আমি বলতাম না। আর যদি পলিটিক্স করার হতো, আমি আমার দলের লোককে নিয়ে এখানে ধর্নাও দিতে পারতাম, অনেক কিছু করতে পারতাম, তালাও ভাঙার চেষ্টা করতাম। কারণ সরকার কোনো গভর্নমেন্ট অর্ডার নাই যে তালা ভাঙলে আমাকে কেউ কিছু করতে পারবে না। আমি এটাও পারতাম শক্তি দেখাতে, কিন্তু আমি এইসবে বিশ্বাস না। আমি গণতন্ত্র মানি দাদা। আমি আমার মা বাবার থেকে যা শিখেছি, জনগণ আমাকে যে ভালোবাসা দিয়েছে, এটাই আমার কাছে যথেষ্ট। কিন্তু আবারও বলছি, এই 12-13 জনের জন্য ডিএসএর আজকে আমি ট্যাকল করতে পারিনি, কারণ ওদের পিছে একটা রাজনৈতিক শক্তি ছিল। সেই রাজনৈতিক শক্তিটা কে বা কারা? হ্যাঁ, কে বা কারা? রাজনৈতিক শক্তি আপনারা খুঁজে নেন। রাজনৈতিক শক্তি দল হিসাবে ছিল না, ব্যক্তিগত 2-1 জনের শক্তি প্রয়োগ করেছে। কোনো পার্টি কিন্তু এখানে এসে শক্তি দেয়নি, ব্যক্তিগতভাবে 2-1টা শক্তি এখানে সেই ব্যক্তিগত শক্তিটা মানে কারা? আপনারা খুঁজে নেন না, পাবেন তো। কে অর্গানাইজ করেছিল মিটিং এর, কার বাড়িতে মিটিং হয়েছিল, নাম বলতে হয় কি? ফটো তো আছে, কোন বাড়িতে কোনখানে মিটিং হয়েছিল, আমাকে সাসপেন্ড করার জন্য ফার্স্ট প্ল্যানিং কোথায় হয়েছিল।
আচ্ছা ফটো তো আপনি বিশ্বাস করবেন, দিলে ফটো দিয়ে দেবো আপনাকে। আচ্ছা ঠিক আছে, আপনি কিন্তু বলছেন যে- কোনো পার্টিকুলার কোনো দল এখানে এসে ইনভলভ হয়নি, ব্যক্তিগতভাবে এখানে পলিটিক্স করা কিন্তু হয়েছে। তারপরও এখানে পুরো বিষয়টাই রাজনীতিকরণ চলছে। পুরোটাই তো রাজনীতিকরণ, কারণ এটা তো চলছে। মানছেন। আমার একটা অ্যাপিল থাকবে আপনাদের মাধ্যমে দাদা, জনসাধারণের কাছে, আগামী যখন জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন হবে, বুদ্ধিজীবী ক্রীড়াঙ্গন ব্যক্তিগণের কাছে আমার একটা অ্যাপিল থাকবে, খুব হিসাব করে ভোটটা দেবেন, যাতে জেলা ক্রীড়া সংস্থা নষ্ট হয়ে যায় না। আচ্ছা, আমি শেষ দুটো প্রশ্ন করে আপনার এই সাক্ষাৎকার শেষ করব। 1 নম্বর প্রশ্ন হলো, মানে ইতিবাচক দিক থেকে বলছি, প্রশ্নটা করছি, এই যে পুরো এপিসোডটা গেল, আপনি অভিযোগ করলেন, পাল্টা অভিযোগ গেল, শিলচরের তাবর তাবর ক্রীড়া সংগঠক রয়েছেন, একজনও কি এগিয়ে এসে আপনাকে এই কথাটা বলেননি যে অতনু শেষ করে নে, বুদ্ধদেব শেষ করে নে, তোরা দুইজন সামনে বসে, আপনারা দুজন সামনে বসুন, বসে বিষয়টা মিটমাট করে নিন? কারণ আমি শেষ করছি, কারণ পুরো বিষয়টাতে দেখুন না, অতনু ভট্টাচার্য দুদিন বাদে থাকবে না, বুদ্ধদেব চৌধুরী সারা জীবন থাকবে না, কিন্তু শিলচর জেলা ক্রীড়া সংস্থা একটা ঐতিহ্যবাহী সংস্থা। এই যে পুরো ঘটনায় এইখানে সন্তোষ মন দেবেরও অবদান আছে, যিনি সন্তোষ মন দেব প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে এখানে ছিলেন না, ছিলেন ক্রীড়া সংগঠক হিসাবে, ক্রীড়ার একজন রেফারি হিসাবে, একজন খেলোয়াড় হিসাবে, প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে। এখানে গোবিন্দ পুরকাইস্তরও অবদান আছে। এখানে এই জায়গাতে কোনোদিনও রাজনীতি হয়নি, কিন্তু আজকে শিলচর জেলা ক্রীড়া সংস্থার দুর্ভাগ্য যে শিলচর জেলা ক্রীড়া সংস্থা খেলাধুলা হচ্ছে না, শুধু রাজনীতি হচ্ছে। তো আমার প্রশ্নটা হচ্ছে, একজনও কি এগিয়ে আসেনি এই এপিসোডে আপনাকে মানে একটা শুভ বুদ্ধি দেওয়ার জন্য, বা এই ঝামেলাটা শেষ করে এইসব কথা বলার জন্য কেউ আসেনি? একবার একটা ইনিশিয়েট নিয়েছিলেন সুবিমল ধর এবং বিজেন্দ্র প্রসাদ সিং। হ্যাঁ, শুধু কথার মধ্যে এটা রয়ে গেছে। তারপরে আমি ওনাদেরকে অনেকবার বলেছিলাম যে আপনারা আসুন, ডিবিতে আমরা আলোচনা করে এটা শেষ করে নেই। আমার মনে হয় ওনারা যে চেষ্টাটা করেছিলেন, ওনারাও আমার মতোই অবস্থা হয়ে গেছে, চেষ্টা করে ওনারা যাইতে পারেন না এই জায়গায়। কারণ এটা এমনিতেই বোঝা যায়, হ্যাঁ, যেদিন মিটিংয়ের মধ্যে হুলস্থুল হলো, ওই দিনই রাত্রেবেলা ভাইস প্রেসিডেন্ট সুবিমল ধর পদত্যাগ করলেন। কারণ ওনারও হয়তো আঘাত লেগেছে যে এইরকম পরিস্থিতিতে আমি আর থাকবো না। উনি যে পদত্যাগ পত্রটা দিয়েছিলেন সেটা কবে আমার কাছে উনি বলেছিলেন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কাজ করা সম্ভব না। সেম একই সুরে কথা বলেছিলেন নীলাবম মজুমদার, মৃদুল মজুমদার। তিনি বলেছিলেন বর্তমানে শিলচর জেলা ক্রীড়া সংস্থার এই পরিস্থিতি দমবন্ধকর, এই পরিস্থিতিতে কাজ চলিয়ে যাওয়া সম্ভব। সেই ব্যাপারটা কিন্তু আমারও মনে অনেকবার এসেছিল দাদা, যে রিজাইন দিয়ে চলে যাই। বুঝতে পারছেন, ওনাদের যে পরিস্থিতিতে ওনারা গেছেন, আমি কিন্তু বুঝতে পেরেছি যে ওনারা কতটুকু ওনাদের মান সম্মানে লেগেছে। ওনারা উপায় ছিল না, কারণ ওনাদেরকে আমিও সম্মান করি, ওরা আমারও সিনিয়র, এবং অনেক ক্ষেত্রে ওনারা মাদুলদা হোক, শিথিলদা হোক, ওনারা অভিভাবকের মতো কাজ করেছেন। NM গুপ্ত টুর্নামেন্ট যখন করি, আমাকে কিন্তু সবচেয়ে বেশি সাহায্য করেছেন শিথিলদর। আমি জানি আমার অফিস বেয়ারাকে কি করেছেন, কিচ্ছুই করেননি, আসছেন, বসছেন, গেছেন, বিশেষভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন। খেলার পার্টটা, অর্গানাইজিং না, এই যে দল আসবে, কোন টিম খেলবে, তার সাথে কন্ট্যাক্ট, ম্যাক্সিমাম কাজ শিথিলদরই করেছেন। কারণ উনি খেলা ভালোবাসেন বলেই এই ব্যাপারে, যখন উনি কয়েকটা এর আগেও কয়েকটা ব্রাঞ্চ মিটিংয়ে উনি উঠে চলে গেছেন, এইরকম ব্যবহার হয়েছে ব্রাঞ্চ মিটিংয়ের মধ্যে। হ্যাঁ, তারপরে ওনারা যে এগিয়ে আসবেন, ওনাদের মান সম্মান থাকবে কি, ওনারা এটা নিয়ে চিন্তিত ছিলেন। আচ্ছা, আজকে আমরা অভিভাবক হিসাবে ইন্ডিয়া ক্লাব, টাউন ক্লাব, শিলচর স্পোর্টিং, আমরা তো বুঝি যে ওনারা আছেন, কিন্তু ওনারাও চিন্তা করছেন যে আমাদের কথা কে শুনবে, কেউ কাকে সম্মান দেয় না। তো আচ্ছা, এইরকম একটা পরিস্থিতির মাঝে, মানে আমি যদি চলে যেতে পারতাম তা আমিও বাঁচতাম, কিন্তু আমার একটা জিনিস হচ্ছে, ফাইট করো, ময়দান ছাড়বে না, লড়তে হবে, প্রতিবাদ করতে হবে। এই প্রতিবাদ আর এই লড়ার জন্য আজকে কিন্তু জেলা ক্রীড়া সংস্থায় এইরকম একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি দাদা। আপনি অনেক কথা বলেছেন, আপনিও জানেন, কিন্তু জানলেও উপায় নেই, আপনার সংবাদ জগৎ নিউট্রাল থাকতে হবে। কিন্তু
কি কি হয়েছে সবাই বুঝে, সবাই জানে, ডাক চিল্লাচিল্লি করে আর প্রেসমিট করে আর ব্রিফিং। আমি আপনাকে বলে রাখি, সংবাদপত্র কিন্তু নিউট্রাল ছিল বলে আমি আপনাকেও প্রশ্ন করছি, 100% বুদ্ধদেব চৌধুরীকেও আমি কিন্তু বলছি প্রশ্ন তো, করছি। নিউট্রাল থাকার কারণে আপনারা অনেক কিছু বলতেও পারছেন না। হ্যাঁ, আর প্রুফ ছাড়া যে কিছু বলবেন তা আপনার উপরে কেস হয়ে সেটাই যাবে। তো, আমি তো হ্যাঁ। আপনাকে সেই জন্যই এর বললাম যে জন্য আমাকে আমি বলছি, proof দেন। কিন্তু না একটা থাকলে তো আমি একটা কিভাবে জিনিস করব, আমার বলুন। ওই কথাটাই মনে আঘাত লেগেছে। বারবার একটা কথা বলছে যে আমি বাড়িতে নিয়ে গেছি। আমি কোনো জিনিস ডিএসএর বাড়িতে নিয়ে মানে আপনার বিরুদ্ধে ওরা যে অভিযোগ হ্যাঁ, চলছে যে হ্যাঁ, বাড়িতে ওনার হ্যাঁ। অভিযোগ, ওনারা যারা আমার স্টাফ বলুক রাখে বাড়িতে নিয়ে যায়, বললে ওর চাকরি চলে যাবে। কোচ বলুক না, ওর চাকরি চলে যাবে। বিগত দিনে রাহুলকে এইভাবে হাতে নাতে ধরার পরেও তারপরে ওকে ব্যাক করছে, বা কিসের জন্য ব্যাক করছে? তা আমার কোনো স্বার্থ আছে, এর জন্য আমি ব্যাক করছি। আচ্ছা, ও নিজে এটিএম থেকে টাকা তুলে এনে অফিসে দিয়ে দিল যে আমার আর হবে না, ভুল হবে না। তারপরে ওকে ব্যাক করা হচ্ছে, তুমি যাবে না, তুমি এখানে বসে থাকো, তোমাকে বলো সেক্রেটারিকে ডিসচার্জ অর্ডার দিতে। ডিসচার্জ অর্ডার দিতে হলে তোমাকে কোর্টে যেতে হবে, কোর্টে গিয়ে কেস করতে হবে, এবং যার তার টাকাও নিয়েছে ওনাদেরকে কোর্টে নিয়ে খাড়া করতে হবে। মানে আপনার ছেলে এখানে ধরেন টেনিস খেলতে যায়, আপনাকে বললাম দাদা আপনি একটা সাক্ষী দেন, আপনি বললেন, বাদ দেন দাদা আমি যাব না। মানুষ ঝামেলায় যেতে চায় না দাদা, প্রবলেমগুলো এই জায়গায় হয়েছে। আজকাল এরকম মানুষ নাই যে সৎসাহস নিয়ে গিয়ে দাঁড়াবে কোর্টে, আমার জন্য দাঁড়াবে। একটা লোকও তো আমার জন্য দাঁড়ালো না। এই জন্য আমি আপনাকে এই প্রশ্নটা আবারও করছি যে এই প্রশ্নগুলো আপনার জিবিতে তোলা উচিত ছিল। আচ্ছা, কোনটা হয়ে যেতাম, কোনটা সবাই এক সাইডে থাকতো আর বাকিরা চুপ হয়ে বসে থাকতো। আচ্ছা, দু একজন এক দুইবার তমাল বণিক, অরিন্দম হর পারতো, পিডাব্লিউডির কথা বলেছে, ওনাদের সাথে হাতাহাতির উপক্রম হয়েছে লাস্ট মিটিংয়ে। বাবুলুরের মতো ব্যক্তির সামনে বাবুলুরকে বলা হচ্ছে এরকম কথা বলছেন কেন? আজকে যে লাস্ট মিটিং এর কথা বলছি, উইটনেস অলিম্পিক অ্যাসোসিয়েশন কি সেটা জানি, সেটা জানেন? অলিম্পিক অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তার সাক্ষাৎকারও আমি করেছিলাম পেপারে। আপনার ব্যাপারটা আমি পড়েছি। উনি বলে গেছেন শিলচরে কয়েকজন লোকের জন্য স্পোর্টস পরিবেশ নেই। এটা চিন্তা করুন, শিলচরের জন্য, ঐতিহ্যবাহী শিলচরের জন্য, যেখানে মানে সোনার অক্ষরে ইতিহাস লেখা রয়েছে, ক্রীড়া ইতিহাস। এক দিকপাল ক্রিকেটার থেকে ফুটবলার রয়েছে আমাদের, যারা আসাম ভারতীয় দল পর্যন্ত রিপ্রেজেন্ট করেছেন, সেই শিলচরকে ওরা বলে গেছেন যে শিলচরে নাকি ক্রীড়া পরিবেশ নেই, ক্রীড়া পরিবেশ নেই। কারণ ওনারা যা দেখেছেন সেটাই বলে গেছেন। আচ্ছা দাদা, শেষ একটা প্রশ্ন, মানে এই যে শিলচর জেলা ক্রীড়া সংস্থার এই যে ক্রাইসিস চলছে, এই যে মানে ভয়ানক পরিস্থিতি, এখন তো পিঠ গিয়ে দেওয়ালে ঠেকে গিয়েছে, এই ক্রাইসিসের সলিউশন আমি দিয়েছি। ক্রাইসিসের সলিউশন কি, মানে এটা শেষ কথা আছে, আমি দিয়েছিলাম অলিম্পিকের সামনে এই টিভি মিটিংয়ে। আমাকে বলেছিলাম আমি অলিম্পিকের সামনে যে আজকে এই সাসপেনশনগুলো, 3টা সাসপেনশন আমি পরে দেখেছি, আশিস কৌশিকের সাসপেনশনটাও ঠিক হয়নি অ্যাজ পার কনস্টিটিউশন। আপনি মানছেন? মানছি, আমি দেখেছি। আর এটা তো আমি ছিলামও না এটা করতে, এটা তো বুদ্ধদেব বাবু ওই সবার বাড়িতে বাড়িতে গিয়ে সাইন নিয়েছেন। এমএলএ বলেছে বলে ওনার বাড়িতে সবাইকে বসে ডাকিয়ে খাইয়ে সাইন নিয়েছেন। তো যে কথাটা বলতেছিলাম, লাস্ট কথাটা আমি টার্ন হয়ে গেছি অন্যদিকে, যে আমরা সলিউশনটা আপনি বললেন, সলিউশনটা কি? সলিউশনটা দাদা আমি সেই দিন মিটিংয়ে দিয়েছিলাম যে সাসপেনশন 3টা উইথড্র করে হোক, আর আমি কালকে গিয়ে কিছু আদালতে তুলে নেব, বিজিএম এর ডেটটা ফিক্সড হয়ে যাবে। কারণ ম্যাক্সিমাম মিটিংয়ে যারা ছিলেন 85% মানুষ ছিলেন বিজিএম এর পক্ষে, কিন্তু ওনারা স্ট্রং ভাবে সভাপতির সামনে এসে বলতে পারেন না আপনি ফিক্সড করুন, দেখি কে আদা দেয়। কেউ কিন্তু এই সাহসটা দেখায়নি। হ্যাঁ, তাই সেই দিন আমি বলেছিলাম যে সাসপেনশন তোলা হোক, আমি আমার কেস তুলব, বিজিএম করব, আমি চলে যাব। তারপরেও ডেটটা ফিক্সড করা হয়নি। দেখুন আমি আপনি আমার দিকে চিন্তা করুন, আমি তো সলিউশন চাই, এখনও চাই যে বিজিএম, আমি এখনও বলছি তালা খোলা হোক, ট্রেজারার 7 দিনের ভিতরে অ্যাকাউন্টস অডিট করিয়ে নিয়ে আসুক, আমি বিজিএম ডেকে আমি বেরিয়ে যাব। আচ্ছা, আমি এটাই সলিউশন চাই, এটাই সবচেয়ে বড় সলিউশন। আর আমার বেরোনের সাথে সাথে আরেকটা জিনিস হয়ে যাবে, কয়েকজন কিন্তু এইবার আর জিতে আসতে পারবেন না এখানে, ওই তখন ওই সলিউশন হয়ে যাবে। সেটা তো যদি বিজিএম হয়, তা আমি আজকে আবার সংবাদ মাধ্যমে বলছি, জেলা ক্রীড়া সংস্থার এই অচলাবস্থা শেষ করার জন্য আমি তৈরি। শুধু সাসপেনশন ক্যান্সেল হোক, অডিট দিয়ে হোক,
আমাকে 10 দিন সময় দিলে আমি 10 দিনের ভিতরে বিজিএম করে নেব। আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ আমাদেরকে। আপনাকেও ধন্যবাদ এইরকম দেওয়ার আলোচনার জন্য, এবং আপনাদের মাধ্যমে যে জনগণের কাছে বার্তাটা পৌঁছায় ওনারাও জানুক, তার জন্য বিশেষ বিশেষ আপনাকে ধন্যবাদ। আপনার বরাক বুলেটিনকেও ধন্যবাদ। এইগুলা তো চলতেই থাকবে, কিন্তু আবারও বলছি সবাই মিলে এসে দেশের অচলাবস্থা দূর হোক। খুব বাজে পরিস্থিতিতে আছে, কিন্তু বিভিন্ন অর্গানাইজেশনের কাছে জেলা ক্রীড়া সংস্থার একটা বাজেভাবে মেসেজ গিয়েছে। আমরা সেটাই প্রার্থনা করব যে শিলচর জেলা ক্রীড়া সংস্থার এই যে অচলাবস্থা চলছে এটা যেন যত দ্রুত একটা সমাধান হোক, এই অচলাবস্থা শেষ হোক। আর প্রশ্ন যেগুলা আজ আমি সচিবকে করলাম, এই অনেকগুলো প্রশ্নে উনিও কিছু মেনে নিয়েছেন যে ওনারও ব্যর্থতা রয়েছে, উনিও কিছু জায়গায় মানে কিছু করতে পারছেন না, কারণ পরিস্থিতি এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে ওনারও কিছু করার নেই। তো এই যে একটা পিকুলিয়ার সিচুয়েশন শিলচর জেলা ক্রীড়া সংস্থা, সে থেকে উত্তরণ কোথায়, এই জায়গাতে থেকেই আমি আজকের এই সাক্ষাৎকার শেষ করলাম। ধন্যবাদ।